আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই বেশ ভালো আছেন। আমরা আজকে একই সাথে রাশেদ স্যার, মিহিরস জিকে এবং জিকে এক্সপার্টের পক্ষ থেকে আমরা লাইভ ক্লাসে এসেছি। আজকের ক্লাসে আমরা জাহাঙ্গীরনগরে বিস্তারিত খুঁটিনাটি আলোচনা করব। আজকের ক্লাসটি মিহিরস জিকে রাশেদ স্যার পেজের সৌজন্যে। তো সবাই আমাকে শুরুতে জানিয়ে দেন যে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা কাইন্ডলি সবাই একটু কমেন্ট করে জানাবেন। সবাই জটপট কমেন্ট করে জানাবেন যে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা সবাই একটু জটপট কমেন্ট করে জানাবেন। আমরা আজকে একই সাথে রাশেদ স্যার ক্লাসে আমরা জাহাঙ্গীরনগরে বিস্তারিত খুঁটিনাটি আলোচনা করব। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা কাইন্ডলি সবাই একটু কমেন্ট করে জানান। সবাই একটু কমেন্ট করে জানান যে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। সবাই একটু কমেন্ট করে জানান যে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। সবাই একটু কমেন্ট করে জানান যে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। আমরা এখনই শুরু করছি আমাদের লাইভ ক্লাসটি। তো সবাইকে আমি একটা কথা বলবো যে আপনারা যারা যারা আমার সাথে যুক্ত আছেন কাইন্ডলি একটু সবাই কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন কাইন্ডলি একটু সবাই কমেন্ট করে জানান যে কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাই একটু কমেন্ট করে জানান যে কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমার কথা যদি ক্লিয়ার শুনতে পান সবাই আমাকে একটু জানাবেন যে কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। ক্লিয়ার স্যার আমাদের সাথে কামরুল ইসলাম বলেছেন ক্লিয়ার স্যার ক্লিয়ার। হ্যাঁ ক্লিয়ার হলে ক্লিয়ার। আর বাকি যারা যুক্ত আছেন কাইন্ডলি একটু কমেন্ট করে জানান যে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। আসসালাম সবাই লিখছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। সবাই যারা যারা যুক্ত হচ্ছেন সবাই লিখছেন ক্লিয়ার ক্লিয়ার। ওকে ঢাকা থেকে আর কে কোথা থেকে আছেন। আর কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন। রাজশাহী থেকে, ঢাকা থেকে হাবিবুর রহমান লিখেছে রাজশাহী থেকে, ঢাকা থেকে। তো আজকের ক্লাসটি আমরা মূলত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির আলোকেই নিচ্ছি। আজকের এই ক্লাসে আমরা আপনাদেরকে কথা দিতে পারি যে এই রাশেদ স্যারের আজকের এই ক্লাস থেকে আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজকের এই ক্লাস থেকে 2 থেকে 3টি প্রশ্ন কমন পাবেন ইনশাআল্লাহ। 2 থেকে 3টি প্রশ্ন আজকের এই ক্লাস থেকে আপনি কমন পাবেন। আজকের এই ক্লাস থেকে কমন পাবেন। তো সবাই ক্লাসটা একটু শেয়ার করে দেন। ক্লাসটা বেশি বেশি শেয়ার করেন, বন্ধুদেরকে শেয়ার করেন। আমরা এখনই শুরু করছি গাইবান্ধা থেকে আমাদের সাথে যুক্ত আছে গাইবান্ধা থেকে যারা যারা যুক্ত আছেন দ্রুত একটু ক্লাসটা শেয়ার করে দেন। আমরা এখনই শুরু করছি ইনশাআল্লাহ। সিইউতে আচ্ছা আমরা যারা যারা যুক্ত আছি একটু এই তো 75 জন হয়ে গেছে। আমরা ইনশাআল্লাহ ময়মনসিংহ থেকে, ফিরোজগঞ্জ থেকে। ওকে, তো আমরা আজকের ক্লাসটা সাজিয়েছি 2টা ভাগে। কয়টা ভাগে? আজকের ক্লাসটি সাজিয়েছি 2 ভাগে। প্রথম অংশে আমি 20টা এমসিকিউ নিয়ে 20টা মডেল টেস্ট এমসিকিউ নিয়ে আলোচনা করব। 20টা এমসিকিউ নিয়ে আলোচনা করব। এরপরে আমরা 5 মিনিট ব্রেক দিব। 5 মিনিট ব্রেক দিয়ে আমরা এরপরে বিস্তারিত বাংলা সাহিত্য এবং বাংলা ব্যাকরণের বিস্তারিত আলোচনা করব। আজকে ক্লাসটা 2টা অংশে বিভক্ত। আপনারা এখন থেকে রেগুলার ম্যারাথন ক্লাস পাবেন। আজকে ক্লাসটি আমরা 1 ঘন্টা 40 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করব। আগামীকালকে থেকে আমরা 3 ঘন্টার করে ক্লাস নিব, একটা ব্রেক দিয়ে। 1 ঘন্টা 30 মিনিট ক্লাস, মাঝখানে 5 মিনিট ব্রেক, আবার 1 ঘন্টা 30 মিনিট ক্লাস। আমরা এখন থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার পূর্ব পর্যন্ত, গুচ্ছ ভর্তি পরীক্ষার পূর্ব পর্যন্ত ধারাবাহিকভাবে এক একটা বিশ্ববিদ্যালয় ধরে ধরে আমরা আলোচনা করব। সামনে আপনাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট, বি ইউনিটের পরীক্ষা। আপনাদের সি ইউনিট, বি ইউনিট আপনি লিখে রাখতে পারেন। আজকে ক্লাসটা নোট করেন, ভালোভাবে নোটটা শেয়ার করেন এবং যারা সবচেয়ে ভালো নোট করবেন তাদের রাশেদ স্যার পেজ থেকে
আপনাদের জন্য উপহার আছে, সবার ভালো নোট করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আমরা এই নোটটা আমাদের কাছে শেয়ার করবেন, রাশেদ স্যার পেজে শেয়ার করবেন, ইনশাল্লাহ আপনাদের জন্য উপহার আছে। তো ভালোভাবে নোট করবেন। আমি পরীক্ষা শেষে আপনার এই নোট থেকে আপনাকে দেখাই দেবো যে 2 থেকে 3টা প্রশ্ন কিভাবে কমন পাবেন। আপনি দেখতে পারবেন এখন কিভাবে প্রশ্ন কমন পাওয়া যায়। তো সবাই যারা যারা যুক্ত আছেন দেখছি আমরা আলহামদুলিল্লাহ অনেকেই যুক্ত আছে আমাদের সাথে। তো সবাই একটু আমরা প্রথম মডেল টেস্ট, আমাদের আজকের এই মডেল টেস্টটা মূলত আমাদের রাশেদ বাংলা শিক্ষা সাজেশন, আমাদের যে এই শিক্ষা সাজেশনটা আপনারা যারা যারা অর্ডার করেছেন, যাদের কাছে হার্ড কপি আছে তারা হার্ড কপিটা নেন। এটা শিক্ষা সাজেশনের প্রথম মডেল টেস্ট। আজকে আমরা আলোচনা করব শিক্ষা। আমি বলেছিলাম এই সাজেশনটা আমি সম্পূর্ণ শেষ করে দিব। এই সাজেশনের প্রথম মডেল টেস্ট পৃষ্ঠা নাম্বার হচ্ছে 49 নাম্বার পৃষ্ঠা। যারা দ্বিতীয় এডিশনের বই নিছেন 49 নাম্বার পৃষ্ঠায় আপনি প্রথম মডেল টেস্টটা পাবেন। প্রথম মডেল টেস্ট নিয়ে আমরা মূলত আলোচনা করব। প্রথম প্রশ্নটা কি একটু আমরা দেখি। প্রথম প্রশ্নটা আমাদের কি? প্রথম প্রশ্ন হচ্ছে যে কপল শব্দের অর্থ কি? একটু দেখেন, বলছে কপল শব্দের অর্থ কি? একটু খেয়াল করেন, মাথা ঠান্ডা রাখবেন, প্রশ্ন ইজি। মাথা ঠান্ডা রাখবেন, প্রশ্ন ইজি। আমরা একটু খেয়াল করি অপশনগুলোর দিকে। অপশনগুলোতে কি কি আছে? অপশনে আছে ভাগ্য, অপশন 2 নাম্বার আছে গাল, 3 নাম্বার আছে ললাট, 4 নাম্বার আছে কপাল। একটু খেয়াল করেন, আপনি কিছুই জানেন না, কপাল শব্দের অর্থ কি আপনি জানেন না, কিন্তু আপনি যদি একটু বুদ্ধি খাটান ইনশাল্লাহ আপনি না জানেই উত্তর সঠিক করতে পারবেন। আপনি না জেনেই উত্তর সঠিক করতে পারবেন। আপনি জানেন না এই প্রশ্নের উত্তর কি, তারপর আপনি সঠিক করতে পারবেন কিভাবে? একটু খেয়াল করি, আমরা কপল শব্দের অর্থ কি আমরা জানি না, তারপরে কিভাবে সঠিক করা যায়? ভাগ্য, ললাট, কপাল তিনটা একই বিষয়, তিনটা শব্দের অর্থ অনেকটা কাছাকাছি, কিন্তু গাল শব্দের অর্থ দেখেন ব্যতিক্রম। গাল শব্দের অর্থ কি? ব্যতিক্রম। তাহলে এই তিনটা তো কখনোই রাইট অ্যান্সার হইতে পারে না। তাহলে তিনটা থেকে ব্যতিক্রম যেহেতু গাল আছে, রাইট অপশন কি হবে? রাইট অপশন হবে গাল। রাইট অপশন কি হবে? গাল। তাহলে কপল শব্দের অর্থ হচ্ছে গাল, আর কপাল শব্দের অর্থ হচ্ছে ললাট। কপাল শব্দের অর্থ হচ্ছে ললাট, আর কপল শব্দের অর্থ হচ্ছে গাল। তাহলে কপাল শব্দের অর্থ কি? কপাল শব্দের অর্থ হচ্ছে ভাগ্য, ললাট, বিদা। আর কপল শব্দের অর্থ হচ্ছে গাল। কপল শব্দের অর্থ কি? গাল। লিখে রাখেন, কপল শব্দের অর্থ, কপল শব্দের অর্থ হচ্ছে গাল। 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 আচ্ছা, আমরা কি এই কলমটা দিয়ে লিখবো না সাদা কলম দিয়ে লিখবো বলেন? লাল কলম না সাদা কলম দিয়ে বলেন? লালটা না সাদাটা? লালটা না সাদাটা বলেন তো? কোন কলম দিয়ে আমরা আজকে লিখবো বলেন? কোনটা দিয়ে ক্লিয়ার লেখা দেখা যাচ্ছে? কোনটা দিয়ে লেখা ক্লিয়ার দেখা যাচ্ছে? কপল শব্দের অর্থ গাল। কপল শব্দের অর্থ কি? গাল। রাইট অ্যান্সার বি। রাইট অ্যান্সার বি। সবাই কমেন্ট করতেছেন রাইট অ্যান্সার বি। কপল শব্দের অর্থ কি? গাল। কপল শব্দের অর্থ কি? গাল। কপল শব্দের অর্থ কি? গাল। ভেরি গুড, ভেরি গুড। সবাই উত্তর করতেছেন, দেখে ভালো লাগছে। আচ্ছা, আমরা কোন কলমটা দিয়ে লিখবো বলেন তো? কোনটা দিয়ে ভালো লেখা আসতেছে? লাল না সাদা? লাল না সাদা? গুড, ভেরি গুড, সাদা। আজকে আমরা সাদা কলম দিয়ে লিখবো। চমৎকার ভাবে আপনারা নোট করবেন, চমৎকার ভাবে আপনারা নোট করবেন ইনশাল্লাহ। আমরা আজকে ক্লাস থেকে ইনশাল্লাহ কমন পাবো। ক্লিন। আমরা নেক্সট স্লাইডে চলে যাই। আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ব্যাকরণ চর্চার আদিভূমি কোথায়? সবাই কমেন্ট করেন, ব্যাকরণ চর্চার আদিভূমি কোনটি? ব্যাকরণ চর্চার আদিভূমি কোনটি? আপনারা সবাই একটু কমেন্ট করেন, ব্যাকরণ চর্চার আদিভূমি কোনটি? ব্যাকরণ চর্চার আদিভূমি কোনটি? সবাই একটু কমেন্ট করেন, সবাই একটু কমেন্ট করেন, ব্যাকরণ চর্চার আদিভূমি কোনটি? ব্যাকরণ চর্চার আদিভূমি কোনটি? সবাই একটু কমেন্ট করেন, ব্যাকরণ চর্চার আদিভূমি কোনটি? 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 সবাই একটু কমেন্ট করেন তো, ব্যাকরণ চর্চার আদিভূমি কোনটি? আমরা ইনশাল্লাহ এখন থেকে রাশেদ স্যার পেজ থেকে রেগুলার বাংলা ক্লাস হবে স্মার্ট বোর্ডে, ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে। আপনারা যারা যারা যুক্ত হন না এখনো রাশেদ স্যার পেজে যুক্ত হয়ে যান ইনশাল্লাহ। ব্যাকরণ চর্চার আদিভূমি কোনটি? ব্যাকরণ চর্চার আদিভূমি কোনটি? সবাই বলছেন রোম। রোম। সবাই বলছে কি? রোম। সবাই বলছে কি? রোম। সবাই বলছে কি? রোম।
আচ্ছা, ব্যাকরণ চর্চার আদিভূমি কোনটি? সবাই একটু কমেন্ট করেন। সবাই লিখছে রোম, সবাই লিখছে রোম। ভারত, রোম, ভারত, গ্রিস, রোম, ভারত, গ্রিস। বাংলাদেশ বলেন না কেন? বাংলাদেশে বলেন। রোম, গ্রিস, ভারত। তাহলে ব্যাকরণ চর্চার আদিভূমি কোনটি? সবাই একটু কমেন্ট করেন। ব্যাকরণ চর্চার আদিভূমি কোনটি? ব্যাকরণ চর্চার আদিভূমি কোনটি? ব্যাকরণ চর্চার আদিভূমি কোনটি? সবাই কমেন্ট করেন, সবার কমেন্ট দেখবো ইনশাল্লাহ। ব্যাকরণ চর্চার আদিভূমি কোনটি? ব্যাকরণ চর্চার আদিভূমি কোনটি? আপনারা বলছেন গ্রিস, আপনারা বলছেন গ্রিস। এটাই বলা, এটাই বলবেন স্বাভাবিক, কারণ পরীক্ষা আপনার ভুল করার অধিকার আছে। আমরা বাঙালি, আমাদের প্রত্যেকের পরীক্ষায় ভুল করার অধিকার আছে, ভুল উত্তর দেওয়ার অধিকার আছে। আমরা সঠিক পারি বা না পারি, ভুল উত্তর তো দিতে পারবো। আমরা বলেন ব্যাকরণ চর্চার আদিভূমি কোনটি? ব্যাকরণ চর্চার আদিভূমি আপনারা বলতেছেন গ্রিস। ওকে, ফাইন। আচ্ছা, আমি ব্যাকরণ চর্চা নিয়ে আপনাদেরকে একটু বলি। আমার এই সাজেশনে সুন্দরভাবে লেখা আছে, আমি সাজেশন থেকে আপনাদেরকে বলি, একটু শোনেন। ব্যাকরণ, বাংলা ব্যাকরণ আমরা পড়তেছি, কিন্তু ব্যাকরণের ইতিহাস জানি না। আমরা ব্যাকরণ পড়ছি, এত বছর যাবত ব্যাকরণ পড়ছি, কারক, সন্ধি, বিভক্তি, সমাস, প্রকৃত প্রত্যয় পড়তে পড়তে জীবন দিয়ে ফেলছি, কিন্তু ব্যাকরণের ইতিহাস জানি না। বা সাহিত্য, কত সাহিত্য পড়ছি, হুমায়ুন আহমেদ থেকে শুরু করে কাজী নজরুল, বেগম রোকেয়া থেকে শুরু করে সবার সাহিত্য পড়ছি, কিন্তু বাংলা সাহিত্যের ইতিহাস জানি না। তাহলে আপনি কেমন স্টুডেন্ট যে একটা বিশ্ববিদ্যালয়ে আপনি পরীক্ষা দিতে যাচ্ছেন, একটা সম্মান শ্রেণীতে ভর্তি হতে যাচ্ছেন, আপনি বাংলা সাহিত্যের ইতিহাস জানেন না, বাংলা ব্যাকরণের ইতিহাস জানেন না, আপনি কিভাবে স্বপ্ন দেখেন যে আপনি একজন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হবেন? এর জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এইরকম প্রশ্ন হয় যে স্টুডেন্ট বেসিক জানে না, সে অনেক কিছু জানেও কিছু করতে পারবে না, যার ফাউন্ডেশন ভালো না, তাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিবে না। এর জন্য কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা জিনিস খেয়াল রাখবেন, এই বেসিক থেকে প্রশ্ন আসে, আর স্টুডেন্টরা বলে ও মাই গড, এমন প্রশ্ন কেন আসলো, পারি না কেন, সব সিলেবাসের বাইরে। কোনো কিছু সিলেবাসের বাইরে না। আপনি জাস্ট, আমি কথা দিচ্ছি, আপনার সাজেশন, এই সাজেশনটা রাশেদ বাংলা শিখা হ্যান্ডনোট টাইপের একটা সাজেশন, এটা পড়ে যান, আপনার কোনো কিছুই মনে হবে না যে সিলেবাসের বাইরে। সিলেবাসের বাইরে হইতে পারে, এই সাজেশনের বাইরে সবকিছু যাবে না। তো একটু খেয়াল করেন, এই জায়গায় লেখা আছে, কি কি লেখা আছে। বাংলা ব্যাকরণ শিখতেছেন, বাংলা ব্যাকরণের যে প্রাচীনতম গ্রন্থ কে রচনা করেন? বাংলা ব্যাকরণের প্রাচীনতম গ্রন্থ কে রচনা করেন? বলতে পারবেন কেউ? বাংলা ব্যাকরণের প্রাচীনতম গ্রন্থ কে রচনা করেন? বলতে পারবেন? বাংলা ব্যাকরণের প্রাচীনতম গ্রন্থ কে রচনা করেন? আচ্ছা, আমি একটু বলি। বাংলা ব্যাকরণের প্রাচীনতম গ্রন্থ রচনা করেন, বাংলা ব্যাকরণের প্রাচীনতম গ্রন্থ রচনা করেন পাদ্রি ফাদার মনোয়েল দা আসুস সাম্পোসাও। পাদ্রি ফাদার মনোয়েল দা আসু সাম্পোসাও। দেখেন, এটা হচ্ছে পর্তুগিজ নাম, পর্তুগিজ নাম। তাই আপনি এই নামটা, এটা পর্তুগিজ নাম, এর জন্য আপনি এই নামটা এক এক বইয়ে এক এক রকম দেয়া আছে। তিনি পর্তুগিজ নাগরিক, তিনি সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন। তার গ্রন্থের নাম হচ্ছে ভোকাবুলারি অফ ইডিওমা বেঙ্গল পর্তুগিজ। তার গ্রন্থের নাম হচ্ছে ভোকাবুলারি ইডিওমা বেঙ্গল পর্তুগিজ। তিনি 1734 খ্রিস্টাব্দে, 1734 খ্রিস্টাব্দে প্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন। তার গ্রন্থের নাম হচ্ছে ভোকাবুলারিও ইডিওমা বেঙ্গল পর্তুগিজ। এই গ্রন্থটি তিনি 1734 সালে রচনা করেন ঢাকায় বসে, এবং এই গ্রন্থটি তিনি 1743 সালে তিনি এই গ্রন্থটি প্রকাশ করেন। এই গ্রন্থটি কত সালে প্রকাশ করেন? 1743 সালে এই গ্রন্থটি প্রকাশ করেন। এই গ্রন্থটি প্রকাশ করেন 1743 খ্রিস্টাব্দে। কেননা তৎকালীন সময় আমাদের এই ভারতবর্ষে, আমাদের এই উপমহাদেশে ছাপাখানা ছিল না। তাহলে সর্বপ্রথম ছাপাখানা তৈরি হয় কোথায়? সর্বপ্রথম ছাপাখানা তৈরি হয় শ্রীরামপুর মিশনারিতে। বাংলাদেশে সর্বপ্রথম ছাপাখানা তৈরি হয় কোথায়? বাংলাদেশে সর্বপ্রথম ছাপাখানা তৈরি হয় রংপুরে। বার্তাবহ ছাপাখানার নাম হচ্ছে বার্তাবহ। এগুলো পরীক্ষায় আসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আপনি বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করলে এই প্রশ্নগুলো পাবেন। তাহলে দেখেন, তার বাংলাদেশে তখন ছাপাখানা ছিল না, তাই তিনি এই গ্রন্থটা কই নিয়ে গেছে? তিনি ছিলেন পর্তুগিজ নাগরিক। তার পর্তুগালের রাজধানীর নাম কি? পর্তুগালের রাজধানীর নাম হচ্ছে লিসবন। পর্তুগালের রাজধানীর নাম কি? লিসবন। তিনি পর্তুগালের নাগরিক, তিনি পর্তুগালের রাজধানী লিসবনে নিয়ে গেলেন এই গ্রন্থটাকে। তিনি একজন রোমান নাগরিক, তিনি একজন ক্রিস্টিয়ান রোনাল্ডো দেশের নাগরিক, তাই তো? তার এই গ্রন্থটার ভাষা কি হবে? এই গ্রন্থের ভাষা ছিল হচ্ছে রোমান অক্ষরে রচিত। রোমান অক্ষরে রচিত। এরপর আমি আসি
আমাদের এই যে গ্রন্থগুলো আছে, এই গ্রন্থটা কোন ভাষা রচিত? রোমান অক্ষরে রচিত। এই গ্রন্থে দুইটা বিষয় আছে, ব্যাকরণের সারসংক্ষেপ আর একটা হচ্ছে ব্যাকরণের আলোচ্য বিষয়। আরো বিষয় আছে। এই গ্রন্থটি আমাদের আবিষ্কার করেন জর্জ গিয়ারসন নামে একজন ব্যক্তি আছে, তিনি এই গ্রন্থটা আবিষ্কার করেন। এই জায়গায় আরো বিষয় আছে, আমরা এগুলো নিয়ে আলোচনা করব। বাংলা ভাষার প্রথম ইংরেজি ব্যাকরণ রচনা করেন এন.বি. হেলহেড, যাকে বলা হয় নাথানিয়েল ব্রাসি হেলহেড। বাংলা ভাষার দ্বিতীয় ইংরেজি ব্যাকরণ রচনা করেন উইলিয়াম ক্যারি 1801 সালে। তার গ্রন্থের নাম ছিল এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এরপরে আমাদের রাজা রামমোহন রায় ব্যাকরণ রচনা করেন বেঙ্গলি গ্রামার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এরপর আমরা দেখা যায় বাঙালি রচিত প্রথম বঙ্গ অক্ষরে রচিত প্রথম ব্যাকরণের নাম হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ, রচনা করেন রাজা রামমোহন রায়। এই জায়গা থেকে পরীক্ষা প্রশ্ন আসে, আর এই বিষয়গুলো সুন্দরভাবে এই জায়গায় ব্যাকরণের হিস্ট্রিতে এক পেজের মধ্যে দেয়া আছে। আরেকটা বিষয় বলি, এখন কথা হচ্ছে ভাই, ব্যাকরণ চর্চার আদিভূমি কোথায়? বলেন তো, ভাষা আগে না ব্যাকরণ আগে? ভাষা আগে না ব্যাকরণ আগে? বলেন তো সবাই, ভাষা আগে না ব্যাকরণ আগে? কোন ভাষার জন্ম হয়েছে আগে না ব্যাকরণের জন্ম হয়েছে আগে? কোনটা হবে? এটা হচ্ছে অপশন বি, এটা হচ্ছে অপশন এ। আপনারা তো অপশন ভালোবাসেন, সবাই অপশনে উত্তর দিতে পছন্দ করেন। আমাকে বলেন, আপনারা সবাই তো অপশনে পছন্দ করেন, ভাষা আগে তৈরি হয়েছে না ব্যাকরণ আগে তৈরি হয়েছে? কোন জাতির ভাষা আগে তৈরি হয়েছে না ব্যাকরণ আগে তৈরি হয়েছে? সবাই একটু আমাকে কমেন্ট করে জানান তো, ভাষা আগে না ব্যাকরণ আগে? ভাষা না ব্যাকরণ? ভাষা না ব্যাকরণ? সবাই বলছেন ভাষা, সবাই বলছেন কি ভাষা, সবাই কি বলছেন ভাষা, সবাই বলছেন ভাষা, সবাই কি বলছেন ভাষা। গুড, ভেরি গুড। একটা ভাষার জন্ম হয় প্রথমে, একটা ভাষার জন্ম হয় প্রথমে, আর ওই ভাষাটাকে আমরা জানি ব্যাকরণ কাকে বলে? ভাষাকে সুশৃঙ্খল ভাবে আবদ্ধ রাখার জন্য, ভাষা যেন বিকৃত না হয় তার জন্যই ব্যাকরণের জন্ম হয়েছে। এর জন্য ভাষার পুলিশ বলা হয় ব্যাকরণকে। কি বলা হয়? ভাষাকে সুশৃঙ্খল ভাবে রাখার কাজই হচ্ছে ব্যাকরণের। একটু খেয়াল করি, তাহলে আমাদের ভারতবর্ষে একটা সময় ভারতীয় ভাষা ছিল। আমাদের কি ভাষা ছিল? ভারতীয় ভাষা। আমরা যখন ভাষার ক্লাস নেব তখন দেখবেন পৃথিবীতে ভাষা বংশ আছে 26টা। পৃথিবীতে ভাষা বংশ আছে কয়টা? 26টা। তার মধ্যে ইন্দো ইউরোপীয় একটা ভাষা বংশ আছে। এই ভাষা বংশ কয়টা? ভাষা বংশ 26টার মধ্যে ইন্দো ইউরোপীয় একটা ভাষা বংশ। তাহলে পরীক্ষা যদি আসে আমাদের ভাষা কোন ভাষা বংশের, তাহলে লিখবেন ইন্দো ইউরোপীয়। তাহলে বাংলা ভাষা ইন্দো ইউরোপীয় ভাষা বংশ। এই জায়গায় আবার দুইটা শাখা আছে, একটা কেন্তুম একটা শতম, একটা কেন্তুম একটা শতম। সেইখান থেকে আসছে শতম শাখা। শতম শাখা আছে ভারতীয় ভাষা। পৃথিবীতে যেমন ভারতবর্ষ, আমাদের আছে মিশর একটা অঞ্চল আছে মিশরীয় ভাষা, ইরানি অঞ্চল হচ্ছে ইরানি ভাষা, তারপর হচ্ছে আমাদের আরবের যে অঞ্চলগুলো আছে তাদের ভাষা হচ্ছে আরবি ভাষা, এবং ভারতীয় অঞ্চলের ভাষা ছিল ভারতীয় ভাষা। আর এই ভারতীয় ভাষার কি ভাষা ছিল? একটা ভাষা ছিল ভারতীয় ভাষা। একটা ভাষা ছিল কি? ভারতীয় ভাষা। লেখেন ভারতীয় ভাষা, ভারতীয় ভাষা। তাহলে ইন্দো ইউরোপীয় থেকে একটা শাখা আসছে, শাখার নাম হচ্ছে, ভাষার নাম হচ্ছে ভারতীয় ভাষা। এই ভারতীয় ভাষার প্রাচীনতম গ্রন্থ, একটু সবাই লিখেন না হয় ভুলে যাবেন। ভারতীয় ভাষার প্রাচীনতম গ্রন্থ, ভারতীয় ভাষার প্রাচীনতম গ্রন্থ হচ্ছে ঋগ্বেদ। সবাই একটু লিখবেন ঋগ্বেদ। ঋগ্বেদ ভারতীয় ভাষার প্রাচীনতম গ্রন্থের নাম কি? ঋগ্বেদ। ভারতীয় ভাষার প্রাচীনতম গ্রন্থের নাম কি? ঋগ্বেদ। এই ঋগ্বেদ হচ্ছে একটি ধর্মীয় গ্রন্থ। ঋগ্বেদ কি? একটি ধর্মীয় গ্রন্থ। পরীক্ষা আসে ভারতীয় ভাষার প্রাচীনতম গ্রন্থের নাম কি, বা ভারতীয় ভাষার নিদর্শন পাওয়া যায় কোন গ্রন্থে? কি হবে? রাইট আনসার কি হবে? ঋগ্বেদ। রাইট আনসার কি হবে? ঋগ্বেদ। মনে রাখবেন বাংলা ভাষার প্রাচীনতম গ্রন্থের নাম হচ্ছে চর্যাপদ। বাংলা ভাষার প্রাচীনতম গ্রন্থ হচ্ছে, বাংলা ভাষার প্রাচীনতম গ্রন্থ হচ্ছে চর্যাপদ। চর্যাপদ মনে রাখবেন। বাংলা ভাষার প্রাচীনতম গ্রন্থের নাম কি? বাংলা ভাষার প্রাচীনতম গ্রন্থের নাম হচ্ছে চর্যাপদ। বাংলা ভাষার প্রাচীনতম গ্রন্থের নাম হচ্ছে চর্যাপদ। আর ভারতীয় ভাষার প্রাচীনতম গ্রন্থের নাম হচ্ছে ঋগ্বেদ। এখন একটু খেয়াল করেন, আমরা এই জন্য আমি কনফিউশন হয়ে গেছিলাম, ওমা এটা আবার কেডা? এটা আমি রাশেদ স্যার। কেন আপনি চিনতে পারছেন না? আচ্ছা একটু খেয়াল করেন, বাংলা ভাষার প্রাচীনতম গ্রন্থের নাম হচ্ছে চর্যাপদ, আর ভারতীয় ভাষার প্রাচীনতম গ্রন্থের নাম হচ্ছে ঋগ্বেদ। এখন কথা হচ্ছে ঋগ্বেদ হচ্ছে একটা ধর্মীয় গ্রন্থ। এখন বলেন আমাদের বাঙালি জাতি, আমরা যে অঞ্চলে যাই ওই অঞ্চলে ভাষা পরিবর্তন হয়। এই ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে বলা হয় ডায়ালেক্ট বা উপভাষা। মনে করেন আমি বললাম যে আপনি কেমন আছেন,
কিন্তু চিটাগাংয়ের মানুষ বলবে বদ্দা গম আসননি, কি বলবে? বদ্দা গম আসননি, মানে ভাই কেমন আছেন। আমি বললাম আপনাকে ভাইয়া কেমন আছেন, কিন্তু চিটাগাংয়ের মানুষ বলবে বদ্দা গম আসননি, মানে আপনি কেমন আছেন। তখন বলবে আলহামদুলিল্লাহ বা ভালো আছি, এরকম বলি আমরা, তাই না? তো এই যে ভাষার যে বৈচিত্র্য, বা সিলেটে গেলে বলবে যে ভালো আছেন কিনা, এটা তো এরকম বলবে না। এক এক অঞ্চলের ভাষা এক এক রকম, তাই না? তো আবার পুরান ঢাকায় গেল আবে হালা কেমন আছে। মানে এই যে ভাষার যে বৈচিত্র্য, এই ভাষার বৈচিত্র্যের কারণে দেখা যায় যে ধর্মীয় গ্রন্থের অবমাননা হচ্ছে। এই যে আমাদের যে চর্যাপদ গ্রন্থটা, সরি আমাদের ঋগ্বেদ গ্রন্থটা আছে, এটা ভারতীয় ভাষার প্রাচীনতম নিদর্শন, এটা একটা ধর্মীয় গ্রন্থ। তো ধর্মীয় গ্রন্থ যখন দেখলাম এক এক অঞ্চলের মানুষ এক এক ভাবে পাঠ করছে বা পড়ছেন, তখন আমাদের পাণিনি, আমাদের বিখ্যাত বিজ্ঞানী বা বিখ্যাত ব্যাকরণবিদ পাণিনি তিনি চিন্তা করলেন যে এই ভাষার একটা ব্যাকরণ বা শৃঙ্খল দরকার। তিনি এই শৃঙ্খলের জন্য তিনি 8টা নিয়ম করলেন। কয়টা নিয়ম করলেন? 8টি নিয়ম করলেন। যে এই গ্রন্থটা, এই ঋগ্বেদ গ্রন্থটা পড়ার জন্য তিনি 8টা নিয়ম করলেন। এই নিয়ম যে করছে, এই গ্রন্থটাকে বলা হয় অষ্টাধ্যায়ী। 8টা নিয়মকে বলা হয় অষ্টাধ্যায়ী। এই ব্যাকরণের মাধ্যমেই আমাদের পৃথিবীতে ব্যাকরণের যাত্রা শুরু হয়। তাহলে পাণিনি সর্বপ্রথম ব্যাকরণ রচনা করেন। পাণিনি সর্বপ্রথম কি করেন? ব্যাকরণ রচনা করেন, এবং তার ব্যাকরণের নাম হচ্ছে অষ্টাধ্যায়ী। এই অষ্টাধ্যায়ী ব্যাকরণ রচনা করা হয়েছিল ঋগ্বেদ গ্রন্থের কারণে। এই ঋগ্বেদের মাধ্যমে আমাদের বাংলা ভাষা, আমাদের অন্যান্য ভাষা, ইংরেজি ভাষা, ইতালীয় ভাষা, সব ভাষার ব্যাকরণের বিস্তার লাভ করে। এটা নিয়ে বিস্তর আলোচনা আছে আমাদের এই সাজেশনে, রাশেদ বাংলা শিক্ষা সাজেশনে আলোচনা আছে। ইভেন আমরা বলছি, অনেকে আবার বলি যে না, ভাষা বাংলা ব্যাকরণের আদিভূমি হচ্ছে গ্রিস। গ্রিসে হওয়ারও একটা এরকম যৌক্তিক আছে। আমরা ডিটেলস ক্লাস যেদিন আলোচনা করব, টপিক ধরে যেদিন আলোচনা করব, আমরা ওই জিনিসগুলোতে আলোচনা ভালোভাবে করতে পারবো। এটা হচ্ছে সেন্টার পয়েন্ট। এই দিক থেকে যত বয়স বাড়তেছে, এগুলোকে বলে আমরা খ্রিস্টাব্দ। আর এই দিক থেকে পিছনের দিকে যখন আসছে, মানে এটা হচ্ছে 0 সাল, আর এখান থেকে এই পর্যন্ত আমাদের 2025 সাল হয়েছে। আর এদিক থেকে পিছনে যেটা আছে, এটাকে বলা আমরা খ্রিস্টপূর্ব। তো খ্রিস্টপূর্ব আমাদের এই ভারতেও আমাদের এই পাণিনি সাহেব তিনি সর্বপ্রথম অনেক আগেই আমাদের এই ব্যাকরণ অষ্টাধ্যায়ী গ্রন্থ রচনা করেন। পরবর্তীতে গ্রিসে অনেক ব্যক্তি ব্যাকরণের চর্চা করেছেন, এর জন্য বলা হয় গ্রিসকে বলা হয় ব্যাকরণের আদিভূমি। কিন্তু আসলে না, রাইট অ্যান্সার হবে কি? ভারত হচ্ছে রাইট অ্যান্সার। ভারত হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে সর্বপ্রথম ব্যাকরণ রচনা হচ্ছে কোন স্থানে? ব্যাকরণ রচনা আছে আমাদের এই ভারতবর্ষে অষ্টাধ্যায়ী ব্যাকরণের মাধ্যমে। তাহলে পরীক্ষায় যদি আসে যে ব্যাকরণের আদিভূমি কোথায়, ব্যাকরণের আদিভূমি কোথায় হবে? ব্যাকরণের আদিভূমি হবে ভারতে। রাইট অ্যান্সার কি? ভারত। ব্যাকরণের আদিভূমি কোথায়? ভারতে। সাহস করে আবার বাংলাদেশ দেন না, সাহস করে বাংলাদেশ দেওয়ার দরকার নাই। এককালে বরিশাল্লা মনু কই, আমি পারি না ভাই, আমি বরিশালের ভাষা জানি না। আপনারা যারা জানেন বলতে পারেন যে কেমন আছেন এটাকে কার অঞ্চলে কি বলে, কার অঞ্চলে কি বলে বলেন। আমাদের অঞ্চলে কি বলে? আমি বলি যে কেমন আছেন ভাই, বা কেমন আছো, বা কেমন আছিস। তা আপনাদের অঞ্চলে কি বলে আপনারা একটু বলবেন। গ্রিসই দিতাম, হ্যাঁ আপনারা সবাই গ্রিস দিতেন, আমি জানি আপনারা সবাই গ্রিস দিতেন, এটাই আমি জানি। এর জন্য আমি এই কনফিউশন গুলো ক্লিয়ার করছি। আর আমার এই সাজেশনের মধ্যে ইন্ডিয়া ভাই, ভারতবর্ষের আমরা অংশ ছিলাম। এখন ভারত, আপনি ভারতবর্ষের কথা বলতেছি, ভারতবর্ষের কথা বলতেছি। এশিয়া আপনি বাদ দিয়ে দেন, ভারত আছে ওই জায়গায়, এশিয়া বাদ দিয়ে দেন। আপনারা তো হাসিনার মতোই কথা বলতেছেন। হাসিনা বলছে কুমিল্লা থাকবে না, যাচ্ছে এগুলা বাদ দেন, এগুলোর দরকার নাই। তো আপনি হয়তো ভারতবর্ষের অংশ, এশিয়ার অংশ, এশিয়াকে থেকে এখন বাদ দিতে পারবেন? দেখেন, তাহলে আমার এই শিক্ষা সাজেশনের থেকেই কিন্তু আমি একটা মডেল টেস্ট আলোচনা করতেছি জাস্ট। তো এরকম 20টা মডেল টেস্ট আছে এই বইতে। আমরা নেক্সট অপশনে চলে যাই। ও, স্লাইড তো আসছে, আমি বুঝতে পারিনি। আচ্ছা, এরপর আসছে যে অতিকর শব্দের বিপরীত শব্দ কোনটি? অতিকর শব্দের বিপরীত শব্দ কোনটি? অতিকর শব্দের বিপরীত শব্দ কোনটি? আপনারা সবাই বলেন তো, আপনারা সবাই বলেন অতিকর শব্দের বিপরীত শব্দ কোনটি? অতিকর শব্দের বিপরীত শব্দ কোনটি? অতিকর শব্দের বিপরীত শব্দ কোনটি? বলেন, অতিকর শব্দের বিপরীত শব্দ কোনটি? সবাই একটু কমেন্ট করেন, অতিকর শব্দের বিপরীত শব্দ কোনটি? নওগাঁতে এটাই বলে কেমন আছেন। ভাইয়া আপনার বই গ্রিস দেয়া আছে, আমার বইতে গ্রিস দেয়া আছে।
না, ব্যাকরণের আদিভূমি হবে ভারত, গ্রিস হবে না। গ্রিস অনেক, এটা নিয়ে আলোচনা আছে, আমি এটা নিয়ে ডিটেলস আলোচনা করব। গ্রিসও নিচ্ছে, গ্রিস যদি অপশনে যদি ভারত না থাকে সেক্ষেত্রে গ্রিস দিবেন, আর যদি অপশনে গ্রিস ভারত থাকে তাহলে গ্রিস হবে না, ভারত হবে। আমি এগুলো নিয়ে রিলস দিব, ভিডিও দিব এবং ডিটেলস ক্লাস হবে। তাহলে আমাদের এই অতিকর শব্দের সঠিক উত্তর, অতিকর শব্দের বিপরীত অর্থ হচ্ছে, অতিকর শব্দের অর্থ হচ্ছে অনু, অল্প, বৃহৎ। আর অতিকর শব্দের অর্থে বিপরীত অর্থ হচ্ছে আপনার ক্ষুদ্রাকর। অতিকর শব্দের বিপরীত অর্থ হচ্ছে ক্ষুদ্রাকর। একটু সবাই তারপরে আমরা আসি, এরপর স্লাইডে আসি। বলছে উপেক্ষার ঋতুরাজে, বলছে উপেক্ষার ঋতুরাজে, একটু দেখেন, বলছে উপেক্ষার ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা। আহা, কি কষ্টের কথা। বলছে উপেক্ষার ঋতুরাজে কেন তুমি কবি দাও তুমি ব্যথা, উপেক্ষার ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা, কি কষ্টের কথা। এই লাইনটি কোন কবিতায় আছে? আপনারা যারা আছেন কবিতা একবারও রিডিং করেন নাই, জীবনে কোনোদিন ধৈর্য চান নাই, আপনাদেরকে আল্লাহর রাস্তে রিকোয়েস্ট, পরীক্ষা দিতে যাওয়ার আগে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই প্রত্যেকটা কবিতা একবার দুইবার হইলো রিডিং পড়া যাবেন, রিডিং মাস্ট পড়া যাবেন জাহাঙ্গীরনগর এবং রাজশাহীর জন্য। কারণ পরীক্ষায় এই কবিতার মাঝখান থেকে লাইন থেকে প্রশ্ন দেয়, একটা লাইন দিয়ে বলবে এর পরের লাইন কি, এর আগের লাইন কি, এই কবিতার কয়টা লাইন আছে, এইগুলা প্রশ্ন কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় করে। তাই আপনাকে কি করতে হবে, অবশ্যই কবিতার লাইনগুলো অ্যাটলিস্ট পড়ে যাইতে হবে। কে কমেন্ট করছেন বিদ্রোহী? বলেন, কেউ কমেন্ট করছেন বিদ্রোহী? তাহারেই পরে মনে। কেমন আছেন কুমিল্লা? হ্যাঁ, আমিও কুমিল্লার মানুষ। কেমন আছেন এই বলে, তাহারেই পরে মনে। সুফিয়া কামাল, গুড, ভেরি গুড। তাহলে রাইট অ্যান্সার কি? সরি, সোনার তরি লিখছি আমি। রাইট অ্যান্সার হচ্ছে তাহারেই পরে মনে। রাইট অ্যান্সার কি? তাহারেই পরে মনে। আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট স্লাইড কি আছে? হ্যাঁ, বলছে ঝিনুক থেকে মুক্তা মিলে। ঝিনুক এখানে কোন কারকে কোন বিভক্তি? সবাই একটু কমেন্ট করেন। ঝিনুক থেকে মুক্তা মিলে, এখানে ঝিনুক কোন কারকে কোন বিভক্তি? সবাই একটু প্রশ্ন কমেন্ট করেন যে ঝিনুক থেকে মুক্তা মিলে, এই যে ঝিনুক থেকে মুক্তা মিলে কোন কারকে কোন বিভক্তি? ঝিনুক থেকে মুক্তা মিলে কোন কারকে কোন বিভক্তি? এটা কি হবে বলেন, কোন কারক বলেন? সবাই একটু কমেন্ট করেন। ঝিনুক থেকে মুক্তা মিলে, এখানে ঝিনুক কোন কারক? ঝিনুক থেকে মুক্তা মিলে কোন কারক বলেন? সবাই একটু কমেন্ট করেন। ঝিনুক থেকে মুক্তা মিলে কোন কারক? সবাই বলেন। অপাদান, অধিকরণ, বলেন। ঝিনুক থেকে মুক্তা মিলে অপাদান কারক। সবাই বলছেন অপাদান। অপাদানের শূন্য। সবাই একটু মেনশন, সবাই একটু কমেন্ট করেন। অপাদানের শূন্য, অপাদান কারক। কেন অধিকরণ হবে না? অপাদান কারক। আচ্ছা, এটা পারলে আপনারা বলেন। সরি, তিলে তৈল হয় কোন কারক? তিলে তৈল হয় কোন কারক? টাকায় টাকা আনে। তিলে তৈল হয়, এগুলো কোন কারকে কোন বিভক্তি বলেন? ঝিনুকে মুক্তা মিলে, ঝিনুকে কি মিলে? মুক্তা মিলে। একটু খেয়াল করেন, অপাদান আর অধিকরণ নিয়ে আমাদের অনেকের মধ্যে কনফিউশন থাকে, অনেকের মধ্যে অনেক সমস্যা থাকে। একটু আমি বলি অপাদান আর অধিকরণ কিভাবে পড়বেন। আমি আমার সাজেশনে খুব সুন্দরভাবে ক্লিয়ার করছি বিষয়গুলো। দেখেন, অপাদান মনে রাখবেন কিভাবে, একটু দেখেন। কোনো কিছুর উৎপত্তি যদি আপনি লিখতে যান, দেখেন, লিখেন উৎপন্ন, অপাদান লিখবেন। অপাদান মনে রাখার টেকনিক দেখেন। অপাদান মনে রাখবেন কিভাবে, লিখেন। 1 নম্বরে লিখবেন উৎপন্ন।
পণ্য। 1 নাম্বার কি লিখলাম? উৎপন্ন। তারপর লিখবেন বিচ্যুতি, বিচ্যুত, উৎপন্ন, তারপর লিখবেন বিচ্যুত। তারপর লিখবেন জাত, জাত কি বললাম? জাত। তারপর লিখবেন বিরত, কোনো কিছু থেকে বিরত থাকা, কোনো কিছু থেকে কি থাকা? বিরত থাকা, কোনো কিছু থেকে কি থাকা? বিরত থাকা। কোনো জায়গা থেকে আরম্ভ করা, শুরু করা, আরম্ভ। কোন জায়গা থেকে কি করা? আরম্ভ করা, কোন জায়গা থেকে আরম্ভ করা। এগুলো বুঝালে আপনার কি হবে? এটা হবে অপাদান। এটা থাকলে কি হবে? হবে অপাদান। হবে কি? অপাদান। এর জন্য আমরা বলি কি? তিলে তৈল কি আমরা বলি? তিলে তৈল আছে, আরেকটা বলি তিলে তৈল হয়। মনে রাখবেন, তিলে তৈল হয়, তিলে তৈল হয়, তিলে তৈল হয়। দুধে দই হয়, তিলে তৈল হয়, দুধে দই হয়, দুধে দই হয়। টাকায় টাকা আনে, টাকায় টাকা আনে। সবগুলো কি? সবগুলো হচ্ছে অপাদান, অপাদান, অপাদান। এরপর দেখেন অধিকরণ। অধিকরণ কিভাবে মনে রাখবেন? অধিকরণ হচ্ছে, দেখেন অধিকরণ মনে রাখবেন কিভাবে? অধিকরণ গুলো মনে রাখবেন কিভাবে একটু দেখাই। অধিকরণ হচ্ছে তিলে তৈল হয় বলছি, এখন বলবো তিলে তৈল আছে। তিলে তৈল কি আছে? আছে। অধিকরণ মনে রাখার টেকনিক হচ্ছে, এই অধিকরণ মনে রাখবেন কিভাবে? অধিকরণ মনে রাখবেন কোন স্থান, কোন স্থান বুঝালে, কোন স্থান বুঝালে, কোন সময় বুঝালে, সময়, কোন সময় বুঝালে, কোন সময় বুঝালে, কোন বিষয় সে ভালো, কোন বিষয়, কোন বিষয় বুঝালে। যদি আমি বলি যে রাশেদ স্যার ব্যাকরণে ভালো, রাশেদ স্যার বাংলায় ভালো, তাহলে রাশেদ স্যার কোন বিষয়ে ভালো? বাংলায় ভালো, তাহলে এটা বিষয় বোঝাচ্ছে। আমি যদি বলি সাকিব ক্রিকেটে ভালো, সাকিব কিসে ভালো? ক্রিকেটে ভালো। তাহলে এই জায়গায় দেখেন কোন বিষয় যদি বুঝায়, আমি যদি বলি তমাল অঙ্কে ভালো, আমি যদি বলি কামাল সাহিত্যে ভালো, মিহির স্যার সাধারণ জ্ঞানে ভালো, অর্ণব স্যার জিকেতে ভালো, তাহলে এই বিষয়গুলো যদি আমি বলি কোনো বিষয় যদি বুঝায়, সেক্ষেত্রে সেটা হবে অধিকরণ। সেক্ষেত্রে কি হবে? সবাইকে ক্লিয়ার? সবাইকে ক্লিয়ার? ওকে ফাইন। আমরা এটা নিয়ে আরো আলোচনা করব পরে। এরপর দেখেন বলছে নিচের কোনটি খাঁটি বাংলা উপসর্গ? নিচের কোনটি খাঁটি বাংলা উপসর্গ? পরের প্রশ্ন আসি, নিচের কোনটি খাঁটি বাংলা উপসর্গ? আগে আসি খাঁটি বাংলা উপসর্গ কয়টি? আগে আসি খাঁটি বাংলা উপসর্গ কয়টি? খাঁটি বাংলা উপসর্গ কয়টি? সবাই প্রশ্ন বলেন তো। খাঁটি বাংলা, বাংলা উপসর্গ, বাংলা খাঁটি বাংলা উপসর্গ কয়টি? খাঁটি বাংলা উপসর্গ কয়টি? সবাই একটু কমেন্ট করেন তো। খাঁটি বাংলা উপসর্গ কয়টি? খাঁটি বাংলা উপসর্গ কয়টি? খাঁটি বাংলা উপসর্গ কয়টি? খাঁটি বাংলা উপসর্গ কয়টি? শ্রুতি, শ্রুতি লিখেছে তিন, তিন, তিন মানে অতি, অতি। আচ্ছা, খাঁটি বাংলা উপসর্গ কয়টি? খাঁটি বাংলা উপসর্গ কয়টি? সবাই একটু কমেন্ট করেন। খাঁটি বাংলা উপসর্গ কয়টি? খাঁটি বাংলা উপসর্গ কয়টি? 21টি, 21টি। খাঁটি বাংলা উপসর্গ কয়টি? খাঁটি বাংলা উপসর্গ কয়টি? খাঁটি বাংলা উপসর্গ কয়টি? একজন লিখছেন 20টি, আপনাকেই দরকার ছিল। দেখেন মনে রাখবেন, কিভাবে মনে রাখবেন? দেখেন আজকের পর থেকে আর কোনোদিন আপনার ভুল হবে না। খাঁটি বাংলা উপসর্গ কয়টি কিভাবে মনে রাখবেন? আজকের পর থেকে আর ভুল হবে না। লিখেন খাঁটি বাংলা উপসর্গ। সবাই একটু লিখেন খাঁটি বাংলা উপসর্গ। 2 নম্বরে লিখবেন তৎসম বা সংস্কৃত উপসর্গ। তাহলে তৎসম বা সংস্কৃত উপসর্গ, একটা হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ, একটা হচ্ছে তৎসম বা সংস্কৃত উপসর্গ, আর একটা হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ। মনে রাখবেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হচ্ছে 21 ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে? 21 ফেব্রুয়ারি। ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে কবে? 21 ফেব্রুয়ারি। বাঙালি কথা বলে বেশি মানে হচ্ছে 21। আর তৎসম বা সংস্কৃতি, তৎসম বা সংস্কৃতি উপসর্গ হচ্ছে 20টি। তৎসম বা সংস্কৃত উপসর্গ কয়টি? 20টি। খাঁটি বাংলা উপসর্গ কয়টি? 21টি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে? 21 ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে? 21 ফেব্রুয়ারি।
তাহলে 21টি হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ, 20টি হচ্ছে তৎসম বা সংস্কৃত উপসর্গ। উপসর্গ কয় প্রকার? উপসর্গ হচ্ছে 3 প্রকার, খাঁটি বাংলা উপসর্গ, তৎসম বা সংস্কৃত উপসর্গ, আর একটা হচ্ছে বিদেশি উপসর্গ। বিদেশি উপসর্গ। আচ্ছা কারা কারা বলেন, কারা কারা আগামীতে উপসর্গের ক্লাস চান? উপসর্গ ক্লাস চান কারা কারা? সবাই একটু কমেন্ট করেন তো, উপসর্গ ক্লাস চান কারা কারা? একদম ডিটেইলস উপসর্গের ক্লাস চান কারা কারা? সবাই একটু কমেন্ট করেন, উপসর্গের ক্লাস চান কারা কারা? সবাই একটু কমেন্ট করেন, উপসর্গের ক্লাস চান কারা কারা? সবাই একটু কমেন্ট করেন, উপসর্গের ক্লাস চান কারা কারা? উপসর্গের ক্লাস চান কারা কারা? সবাই একটু কমেন্ট করেন তো, উপসর্গের ক্লাস চান কারা কারা? সবাই একটু কমেন্ট করেন, উপসর্গের ক্লাস চান কারা কারা? উপসর্গের ক্লাস চান কারা কারা? সবাই একটু কমেন্ট করেন তো। কারকের ক্লাস দরকার ভাইয়া, ইনশাল্লাহ কারক। কারক আর কিসের ক্লাস চান? সবাই একটু কমেন্ট করেন, আর কিসের ক্লাস চান? কারকের ক্লাস চান, আর কিসের ক্লাস চান? সবাই একটু কমেন্ট করেন, আর কিসের ক্লাস চান? সবাই একটু কমেন্ট করেন। আমি চাই বিদেশি উপসর্গ কয়টি? হ্যাঁ বিদেশি উপসর্গ নিয়ে কাহিনী আছে এই জায়গায়, বিদেশি উপসর্গ কয়টি বললে বলা যাবে না, কারণ পৃথিবীতে দেশ আছে 2টা, একটা হচ্ছে বাংলাদেশ আর একটা হচ্ছে বিদেশ। এই বিদেশের মধ্যে আবার অনেকগুলো দেশ আছে, যেমন ইংরেজরা আমাদের শাসন করে গেছে, এর জন্য ইংরেজি উপসর্গ আছে, তৎসম সরি আমাদের আরবি উপসর্গ আছে, হিন্দি উপসর্গ আছে, আর তারপর আমাদের এই যে কিছুদিন আগে আমাদের পাকিস্তানের শাসন করে গেছে, উর্দু উপসর্গ আছে। তাহলে এই উপসর্গ নিয়ে আমরা একটা ক্লাস নেব, সেদিন আমরা বলবো উপসর্গ কোনগুলা কি কি। সমস্যা নেই, আজকে আমরা বলে দেই আমাদের এই উপসর্গের মধ্যে। দেখেন উপসর্গের মধ্যে আমাদের এই জায়গা কোন উপসর্গটা হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ, বলছে খাঁটি বাংলা উপসর্গ কোনটি? দেখেন অব আছে, ইতি আছে, পরি আছে, অতি আছে। এখন বলেন তো এই জায়গায় রাইট অ্যান্সার কোনটা হবে? বলেন রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে এখানে? রাইট অ্যান্সার কি হবে? প্রকৃত প্রত্যয়ের ক্লাস চাই, প্রকৃত প্রত্যয়ের ক্লাস হবে, সন্ধির ক্লাস চাই, শব্দের উৎসের ক্লাস চাই, ইনশাআল্লাহ সমাসের ক্লাস চাই। আজকে শব্দের উৎস আপনাদেরকে দেখাই দিব। আমাদের 5 মিনিট, আমাদের মডেল টেস্ট শেষের 5 মিনিট পর বিরতির পর আমরা ইনশাআল্লাহ আপনাদের দেখিয়ে দিব। সমাসের ক্লাস চাই ইনশাআল্লাহ। অতি, অতি, অ, অগা, অজ, অনা, আ, আব, আন। আমি বলি আপনার এইগুলো মনে রাখার একটা কবিতা আছে, আমি আজকের ক্লাসে আপনাদেরকে দেখাই দিব এই কবিতাটা। অ, অগা, অজ, অনা, আ, আর, আন, আব, ইতু, অনু, কত, কুন্নি, পাতি, বিবর, রাম, শশা, সুহা। একটা কবিতা আছে, কবিতার মাধ্যমে আপনি মনে রাখতে পারবেন কোনটা খাঁটি বাংলা উপসর্গ। আর একটা আমার টেকনিক আছে, একটা গল্পের টেকনিক আছে, যে এই 2 লাইন মনে রাখতে পারলে, এই 2 লাইন মনে রাখতে পারলে আপনার এই যে 20টা তৎসম বা সংস্কৃত উপসর্গ আছে না, 20টা, দুইটা লাইন মনে রাখবেন। আমার জীবনের গল্প, আমার জীবনের গল্প দিয়ে আপনাদেরকে উপসর্গ শিখাবো। অপি আপুর প্রতি অভিপ্রদাস, অতি উৎসুক তাই আমি নিরবধি সমদূরত্ব রেখে অপি আপুর দেয়া অনুচ্ছেদটুকু পড়িনি। মানে আমার বিশ্ববিদ্যালয়ে অপি আপু নামক একজন আপু আছে, যে আমাকে বিশ্ববিদ্যালয় প্রথম দেখে কি করেছে, তিনি একটা চিঠি দিয়েছে, কিন্তু আমি আগে থেকেই জানতাম তার পিছনে আরো 2 জন ঘুরে, একজনের নাম অভি, একজনের নাম হচ্ছে বিপ্রদাস। তাদের ভয় আমি কি করি নাই, তার দেয়া চিঠিটুকু আমি পড়ি নাই। এই 2টা লাইন থেকে আপনি যদি মনে রাখতে পারেন, এই 2টা লাইন লিখে দিব, এই 2টা লাইন মনে রাখতে পারলে আপনার তৎসম বা সংস্কৃত উপসর্গ 20টা অটো হয়ে যাবে, অটো কোনো আর জীবনে পড়া লাগবে না। তাহলে অপি আপুর প্রতি অভিপ্রদাস অতি উৎসুক তাই আমি নিরবধি সমদূরত্ব রেখে তার দেয়া অনুচ্ছেদটুকু পড়িনি। আমরা ইনশাল্লাহ তাহলে এই টেকনিক গুলো নিয়ে আমরা আলোচনা করব আমাদের আগামী উপসর্গের ক্লাসে। এরপর আছে আমাদের খাঁটি বাংলা উপসর্গ আছে। খাঁটি বাংলা উপসর্গ মনে রাখার টেকনিক হচ্ছে, একটা কবিতা আছে, অ, অঘা, অজ, অনা, আ, আর, আন, আব, ইতু, অনু, কতকু, নিপাতি, বিবর, রাম, শশা, সুহা। এই জায়গায় আপনার 21টা উপসর্গ শেষ। আপনার এই টেকনিক গুলো আমি সবগুলো এই বইয়ের মধ্যে ইনক্লুড করছি। আমি যা যা বলতেছি সবগুলো আমার এই সাজেশনের মধ্যে ইনক্লুড করা আছে, পুরোটা বই টেকনিকে ভরপুর। আপনার এই মডেল টেস্ট, প্রথম মডেল টেস্টটা শেষ হবে, এই যে আমরা 20টা মডেল টেস্ট নিয়ে আলোচনা করতেছি, ব্যাখ্যা বিশ্লেষণ দিচ্ছি, মডেল টেস্ট শেষ, এরপর আপনাদেরকে আমি বই দেখাবো কি আছে এই বইয়ের ভিতরে, কি টেকনিক ব্যবহার করা হয়েছে এই বইয়ের ভিতরে। মূলত আমি সময়ের কারণে এই বইটা এরকম ভাবে বাইন্ডিং করে নিয়ে আসতে পারি নাই, কিন্তু আমি চাচ্ছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা অ্যাটলিস্ট এই বইটা যেন তারা আমার থেকে সংগ্রহ করে, প্রি অর্ডারের মাধ্যমে বিকাশে টাকা পাঠিয়ে সুন্দরবন কুরিয়ার মাধ্যমে সংগ্রহ করে, যেন একবার পড়লে যেন হ্যান্ড নোট আকারের বই যেন চান্স পায়।
তো যারা যারা আমার বইটি অর্ডার করতে চান, বইটির দাম হচ্ছে 150 টাকা। 150 টাকা। বইটাতে পৃষ্ঠা আছে, বইটাতে পৃষ্ঠা আছে 70 পেজ। 70 পেজ আপনি ফটোকপি করতে গেলে 140 টাকা লাগবে। ইভেন এই কভার পেজ, দুইটা কভার পেজের দাম 10 টাকা করে, 20 টাকা। আপনার 160 থেকে 70 টাকা আপনার খরচ যাবে বাইন্ডিং টাইন্ডিং সহ। কিন্তু আমি একসাথে অনেকগুলো প্রিন্ট করার কারণে আমি কম টাকায় প্রিন্ট করছি, এর জন্য আপনাকে 150 টাকা আমি দিতে পারতেছি। 150 টাকা হচ্ছে বইয়ের দাম, আর কুরিয়ার চার্জ হচ্ছে 50 টাকা। আপনারা জানেন যে বর্তমান সময়ে জানুয়ারির 1 তারিখ থেকে কুরিয়ার চার্জ 50-60 টাকাও হয়ে গেছে, কিন্তু আমি সবার জন্য 50 টাকা কুরিয়ার চার্জ করে দিয়েছি। তাহলে মোট বইয়ের দাম হচ্ছে, একটা সাজেশনের দাম হচ্ছে 200 টাকা। রাশেদ বাংলা শিক্ষা সাজেশনের দাম 200 টাকা। আর যদি কেউ একসাথে, আপনি মনে করেন আপনার জন্য একটা নিছেন, আপনার বান্ধবীর জন্য একটা নেবেন, আপনার বন্ধুর জন্য একটা নেবেন, যদি একসাথে একাধিক বই অর্ডার করেন, সেক্ষেত্রে আপনার এই কুরিয়ার চার্জ ফ্রি। কুরিয়ার চার্জ ফ্রি, কুরিয়ার চার্জ ফ্রি। তাহলে আপনার বইয়ের দাম হবে 150 টাকা। আপনি যদি দুইটা বই নেন সেক্ষেত্রে হচ্ছে 300 টাকা, কুরিয়ার চার্জ লাগবে না। চারটা নিলে 600 টাকা। এরকম করে আপনি যত নেবেন তত আপনার দাম কমবে। যদি কেউ সাজেশনটা অর্ডার করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, আমার নাম্বার হচ্ছে 01814443392। এই নাম্বারে আপনি যোগাযোগ করে আপনি বইটা নিতে পারবেন। অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, কল দিবেন না ভাইয়া, কল দিলে ক্লাস কেটে যাবে। অথবা স্ক্রিনের নাম্বারটা সোয়াইপ হচ্ছে নিচ দিয়ে, আপনি স্ক্রিনের নাম্বারটা নিয়েও আপনি যোগাযোগ করতে পারেন। ইভেন আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছের জন্য আমাদের একটা প্রাইভেট ব্যাচ আছে। আপনার যদি আমার ক্লাস ভালো লাগে এবং এই সাজেশন থেকে আপনি গুচ্ছ পর্যন্ত, একদম গুচ্ছের আগ পর্যন্ত রেগুলার কন্টিনিউয়াস ক্লাস পেতে চান, তাহলে আমাদের ওই কোর্সে ভর্তি হতে পারেন। মাত্র কোর্স হচ্ছে মাত্র 510 টাকা, তাইলে যে কেউ ভর্তি হতে পারেন। আচ্ছা, তাহলে খাঁটি বাংলা উপসর্গ কোনটি? খাঁটি বাংলা উপসর্গ কোনটি? খাঁটি বাংলা উপসর্গ কোনটি ছিল বলেন তো? খাঁটি বাংলা উপসর্গ কোনটি? খাঁটি বাংলা উপসর্গ কোনটি? তাহলে বলেন, সবাই বলেন, খাঁটি বাংলা উপসর্গ কোনটি? এখানে কোনটি? রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে ইতি। রাইট অ্যান্সার কি হবে? ইতি। ওকে, ফাইন। আমরা এগুলো নিয়ে আলোচনা করতেছি। বলছে নিচের কোনটি সঠিক? নিচের কোনটি সঠিক? নিচের কোনটি সঠিক? মনে রাখবেন, এই যে ক এবং মূর্ধন্যস্ব, সবাই একটু বলেন, ক এবং মূর্ধন্যস্ব মিলে হয় ক্ষীয়, যেটাকে আমরা ক যুক্ত মূর্ধন্যস্ব বলি, ক্ষীয়। এই যে এটা হচ্ছে ক যুক্ত মূর্ধন্যস্ব, এইটা। তাহলে ক যুক্ত মূর্ধন্যস্ব হবে এইটা, তাহলে এটা ভুল। তার মানে এটাও ভুল, এটাও ভুল, দুইটা ভুল আমরা পেয়ে গেছি। এখন কথা হচ্ছে রাইট অ্যান্সার কোনটা হবে? এটা না এটা, এটা না এটা। আমাদের পরীক্ষাগুলোতে, এডমিশন পরীক্ষাগুলোতে এরকমই হয় যে দুইটা প্রশ্ন আপনি অনায়াসে বাদ দিয়ে দিতে পারবেন, আর বাকি কনফিউশন থাকে দুইটার মধ্যে। এখন আপনি আমাকে বলেন রাইট অ্যান্সার কি হবে? খ না গ? খ না ঘ? সবাই একটু কমেন্ট করেন তো, রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে? 7 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? 7 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? সবাই একটু কমেন্ট করেন, 7 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? 7 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? সবাই একটু কমেন্ট করেন। 7 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? সবাই একটু কমেন্ট করেন। 7 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? সবাই একটু কমেন্ট করেন। 7 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? 7 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? একটু খেয়াল করি, ক যুক্ত স হইলে কয় স হয় না, তাহলে হ যুক্ত ম হলে ব্রাহ্মণবাড়িয়া লিখতে যে আমাদের এই যে ব্রাহ্মণ, এই যে এই টানটা নিচের দিকে দিলে এটা হয় হয় ম। এই যে নিচের দিকে, এই টানটা নিচের দিকে দিলে হয় হয় ম। নিচের দিকে দিলে কি হবে? হয় যুক্ত ম। এই যে ব্রাহ্মণবাড়িয়া লিখেন না, এই ব্রাহ্মণবাড়িয়া লিখতে হচ্ছে এই হয় ম ব্যবহার করা হয়। এরপর আমরা আসি পরের স্লাইডে চলে যাই। পরে আসছে, বলছে আমার পথ প্রবন্ধে ভিন্নের চেয়ে কোনটি অনেক ভালো বলে উল্লেখ করেছেন? ভিন্নের চেয়ে কোনটি বেশি ভালো বলে উল্লেখ করেছেন? কোনটি বলেন তো, কোনটি? আমার পথ প্রবন্ধ কারাগারা পড়ছেন? আমার পথ প্রবন্ধ কারাগারা পড়ছেন। 8 নাম্বার কি হবে ভাইয়া? বোঝা যাচ্ছে না? কি বোঝা যাচ্ছে না? লেখা বোঝা যাচ্ছে না? আর তো উপরে নিতে হতেছে না, নিচে দিলাম। ওকে, ফাইন। বলেন আমার পথ প্রবন্ধে ভিন্নের চেয়ে কোনটি অনেক ভালো বলে উল্লেখ করেছেন? সবাই একটু কমেন্ট করেন। কালার চলে গেছে, কালার জ্বলে গেছে। আচ্ছা, নেক্সট ক্লাসে কোন কালার দিব আপনারা বললে আমি দিব, সমস্যা নেই। 8 কি? খ। 8 খ। গুড, ভেরি গুড। অহংকারের পৌরুষ উঠে রাখতে পারেন এটা। এরপরে আসি, এরপরের প্রশ্নে চলে যাই।
কারণ সময় কম। একাদশের বৃহস্পতি অর্থ কি? একাদশের বৃহস্পতি অর্থ কি বলেন? একাদশের বৃহস্পতি অর্থ কি? 9 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? 9 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? একাদশের বৃহস্পতি। 9 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? 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 সাদা কালি, সাদা সাদা কালো কালো। ঠিক আছে, গুড, ভেরি গুড। 9 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? মজা পাওয়া না, মজা পাওয়া না। 9 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? 9 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? 9 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? সবাই একটু কমেন্ট করেন। 9 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? 9 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? 9 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? নয় নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? 9 গ, 9 গ। হ্যাঁ, 9 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হবে সৌভাগ্যের বিষয়। 9 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হচ্ছে সৌভাগ্যের বিষয়। রাইট অ্যান্সার হচ্ছে সৌভাগ্যের বিষয়। এরপর আমরা আসি আচ্ছা, এরপর হচ্ছে দম্পতি। সবাই বলেন তো দম্পতি এর ব্যাসবাক্য কি? দম্পতি আর ব্যাসবাক্য কি? সবাই একটু কমেন্ট করেন। দম্পতি ব্যাসবাক্য কি? দম্পতি আর ব্যাসবাক্য কি? দম্পতি আর ব্যাসবাক্য কি? দম্পতি আর ব্যাসবাক্য কি? আর এটা কোন সমাস? এটা কোন সমাস? দম্পতি আর ব্যাসবাক্য কি? এটা কোন সমাস? সবাই একটু কমেন্ট করেন। দম্পতি ব্যাসবাক্য কি হবে আর এটা কোন সমাস? সবাই একটু বলেন এটা কোন সমাস? এটা কোন সমাস? কোন সমাস? এটা কোন সমাস? অপশন খ, অপশন খ, দম্পতি, দম্পতি। হ্যাঁ, দম্পতি। আমরা সমাসের ক্লাসে একটা ক্লাস আমরা সমাস শিখাইছিলাম। দ্বন্দ্বে উভয় পদ সমান, দ্বিতীয়কে গাই পরপদের গান, বহুব্রীতে নতুন অর্থ পাই, অব্যয়িত পূর্বপদ বলে রাশেদ ভাই। এই 4 লাইন কবিতা মুখস্থ করতে পারলে আপনার সমাস সারা জীবনের জন্য শেষ। সমাস শিখতে লাগে না 6 মাস, শিখবেন 4 লাইনে। রাশেদ স্যার আপনাদেরকে পড়াবে ইনশাল্লাহ। আপনার রাশেদ স্যার পেজের সাথে থাকেন। আমার পেজের ফেসবুক পেজের নাম হচ্ছে রাশেদ স্যার। আমার ফেসবুক আমার ফেসবুক পেজের নাম হচ্ছে রাশেদ স্যার। এই পেজটাতে আমরা রেগুলার বাংলা ফ্রি ক্লাস নিব, এক্সাম নিব, প্রশ্ন সলভ ক্লাস নিব। আপনারা সবাই রাশেদ স্যার পেজের সাথে যুক্ত থাকবেন ইনশাল্লাহ। আমরা জয়া ও পতি, জয়া ও পতি, জয়া ও পতি, জয়া ও পতি। তাহলে জয়া ও পতি হবে না ভাইয়া? হ্যাঁ, জয়া ও পতি হবে দম্পতি। তাহলে দম্পতি কি কি? দম্পতির ব্যাসবাক্য হচ্ছে জয়া ও পতি। জয়া ও পতি। তাহলে দম্পতিতে মনে করেন স্বামী স্ত্রী, তাহলে কারো চেয়ে কারো কম না। তাহলে দ্বন্দ্ব সমাস এরকম আরো আছে, যে মিলনাত্মক দ্বন্দ্ব সমাস আছে, বিপরীতাত্মক দ্বন্দ্ব সমাস আছে, তারপর হচ্ছে প্রায় সমচ্চায়িত দ্বন্দ্ব সমাস আছে, অঙ্গবাচক দ্বন্দ্ব সমাস আছে। এইগুলো নিয়ে ডিটেলস আমরা একটা সমাসের ক্লাস নেব। এক ক্লাসে সমাস শেষ ইনশাল্লাহ। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আগেই নিব। তারপরে দেখেন যে দ্বন্দ্ব সমাস, এই জায়গায় আমরা বললাম যে জয়াপতি। আমরা যদি বলি বাবা মা, আমরা যদি বলি মাসি পিসি, আমরা যদি বলি মাসি পিসি, আমরা যদি বলি সাপে নেউলে, তাহলে কি হবে? বিপরীত বিরোধাত্মক দ্বন্দ্ব সমাস হবে। আমরা যদি বলি দা কুমড়া, বিরোধাত্মক দ্বন্দ্ব সমাস হবে। আমি যদি বলি হাত পা, তাহলে এটা কি হবে? অঙ্গবাচক দ্বন্দ্ব সমাস। হাত পা অঙ্গবাচক দ্বন্দ্ব সমাস। কিন্তু মনে রাখবেন, একটু খেয়াল রাখেন, আমি যদি বলি হাত পা, তাহলে কি? অঙ্গবাচক দ্বন্দ্ব সমাস। যখন আমি বলবো নাক, একটু খেয়াল করেন, নাক, কান এবং গলা বিশেষজ্ঞ, নাক কান নাক কান এবং গলা বিশেষজ্ঞ। একটু খেয়াল করেন, এই জায়গায় কিন্তু শরীরের 2টা অঙ্গ ছিল। এই জায়গায় কি ছিল? শরীরের 2টা অংশ ছিল। আবার এই জায়গায় দেখেন শরীরের 3টা অংশ আছে, কিন্তু 2টা 2 রকম সমাস। এটা হচ্ছে অঙ্গবাচক দ্বন্দ্ব সমাস। এটার ব্যাসবাক্য হচ্ছে হাত ও পা, হাত ও পা। তাহলে এটা হচ্ছে অঙ্গবাচক দ্বন্দ্ব সমাস। আর এই জায়গায় দেখেন এটা হচ্ছে বহুপদী দ্বন্দ্ব সমাস। এটা কি? বহুপদী দ্বন্দ্ব সমাস। এটা হচ্ছে বহুপদী
দ্বন্দ্ব সমাস। এটা কি? বহুপদী দ্বন্দ্ব সমাস। এর ব্যাস বাক্য কি হবে? এর ব্যাস বাক্য কিভাবে? এর ব্যাস বাক্য কি হবে? এর ব্যাস বাক্য হবে, এর ব্যাস বাক্য কি হবে বলেন, সবাই বলেন, এর ব্যাস বাক্য কি হবে? এর ব্যাস বাক্য কি হবে? এটা হচ্ছে বহুপদী দ্বন্দ্ব সমাস, এটা হচ্ছে বহুপদী দ্বন্দ্ব সমাস। এর ব্যাস বাক্য কি হবে? এর ব্যাস বাক্য কি হবে বলেন, সবাই একটু বলেন। এর ব্যাস বাক্য হবে হাত পা, হাত পা। এর ব্যাস বাক্য কি হবে? এর ব্যাস বাক্য হবে, এর ব্যাস বাক্য হবে, একটু দেখাই। এর ব্যাস বাক্য কি হবে? এই নাক কান গলা, এর ব্যাস বাক্য কি হবে? হাত, হাত, সরি, এর ব্যাস বাক্য হবে নাক কান গলা না, এর ব্যাস বাক্য হবে নাক কান ও গলা। নাক কান ও গলা। এর ব্যাস বাক্য কি হবে? নাক কান ও গলা, নাক কান ও গলা, নাক কান ও গলা, নাক কান ও গলা, নাক কান ও গলা। এর ব্যাস বাক্য কি হবে? নাক কান ও গলা, নাক কান ও গলা, নাক কান ও গলা। নাকের পর একটা কমা হবে, নাকের পর একটা কমা, কান ও গলা, এগুলোকে বলা হয় বহুপদী দ্বন্দ্ব সমাস। এরকম আরো দ্বন্দ্ব সমাস আছে, অলুক দ্বন্দ্ব সমাস আছে, বিপরীতাত্মক দ্বন্দ্ব সমাস আছে, প্রায় সমচ্চায়িত দ্বন্দ্ব সমাস আছে, বিরোধাত্মক দ্বন্দ্ব সমাস আছে। এগুলো নিয়ে আমরা আলোচনা করব। মনে রাখবেন, দা কুমড়া হচ্ছে বিরোধাত্মক দ্বন্দ্ব সমাস, কিন্তু চাল কুমড়া হচ্ছে কর্মধারয় সমাস। চাল কুমড়া হচ্ছে কর্মধারয় সমাস। এই কুমড়া জাতীয় সমাস নিয়ে আমরা আলোচনা করব। এটা কিন্তু পরীক্ষা আসছিল, স্টুডেন্টরা ভুল করছে। দেখেন, দা কুমড়া, দা কুমড়া হচ্ছে বিপরীতাত্মক দ্বন্দ্ব সমাস। এর ব্যাস বাক্য হচ্ছে দা ও কুমড়া, দা ও কুমড়া। কিন্তু চাল কুমড়া, চাল কুমড়া, চাল কুমড়া হচ্ছে কর্মধারয় সমাস। চালে জন্মানো কুমড়া, এর ব্যাস বাক্য হচ্ছে চালে জন্মানো কুমড়া। চাল কুমড়া কি? চালে জন্মানো কুমড়া। আবার যদি বলে লাউ কুমড়া, এইগুলা পরীক্ষা আসে আর স্টুডেন্ট ভুল করেন আপনারা। লাউ কুমড়া হচ্ছে মিলনাত্মক দ্বন্দ্ব সমাস, দা কুমড়া হচ্ছে বিপরীতাত্মক দ্বন্দ্ব সমাস, আর চাল কুমড়া হচ্ছে কর্মধারয় সমাস, সাধারণ কর্মধারয় সমাস, সাধারণ কর্মধারয় সমাস। নোট করে নেন, আমরা সমাসের ক্লাসে এগুলো ডিটেইলস আলোচনা করব। লাউ কুমড়া, লাউ কুমড়া হচ্ছে মিলনার্থক দ্বন্দ্ব সমাস। দা কুমড়া হচ্ছে বিপরীতাত্মক দ্বন্দ্ব সমাস। এই লাউ কুমড়ার ব্যাস বাক্য হচ্ছে লাউ ও কুমড়া, দা কুমড়ার ব্যাস বাক্য হচ্ছে দা ও কুমড়া। আর চাল কুমড়া হচ্ছে কর্মধারয় সমাস, সাধারণ কর্মধারয় সমাস, সাধারণ কর্মধারয় সমাস, সাধারণ কর্মধারয় সমাস, সাধারণ কর্মধারয় সমাস। সবাই ক্লিয়ার? আমি আপনাদের সাথে একটা কমেন্ট করে দিলাম, ঠিক আছে? সবাই ক্লিয়ার? সবাইকে ক্লিয়ার? তাহলে এটা কি সমাস হবে? এটা হবে দ্বন্দ্ব সমাস। এটা কি হবে? দ্বন্দ্ব সমাস। জয়া ও পতি দম্পতি, জয়া ও পতি দম্পতি। সবাই কি ক্লিয়ার? নিচের কোন বানানটি শুদ্ধ বলেন তো? কোন বানানটি শুদ্ধ? কোন বানানটি শুদ্ধ? সবাই বলেন তো কোন বানানটি শুদ্ধ? হ্যাঁ, বাংলা বেসিক টু অ্যাডভান্স ব্যাচ চালু আছে আমাদের। এই ব্যাচটা হচ্ছে আমাদের বাংলা বেসিক টু অ্যাডভান্স ব্যাচ 3, 3 নাম্বার ব্যাচ চালু আছে। এই ব্যাচটা হচ্ছে এই বেসিক টু অ্যাডভান্স ব্যাচ হচ্ছে রাবি মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য, এবং গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয় আছে, খুলনা বিশ্ববিদ্যালয় আছে, খুবই, যেটাকে আমরা খুবই বলি, খুবই মানে ডাবি জাবি এবং জবি পরবর্তী যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, সেই বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা একটা বাংলা একটা কোর্স লঞ্চ করেছি, বাংলা বেসিক টু অ্যাডভান্স ব্যাচ 3। কোর্স ফি হচ্ছে 510 টাকা। কোর্স ফি কত? 510 টাকা। আপনার ক্লাস চলবে আপনার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার পূর্ব পর্যন্ত, একদম লাস্ট পরীক্ষা, গুচ্ছ ভর্তি পরীক্ষার পূর্ব পর্যন্ত আপনার ক্লাস চলবে। যারা যারা বাংলা বেসিক টু অ্যাডভান্স ব্যাচে ভর্তি হতে চান, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, ইনশাআল্লাহ আমরা ভর্তি নিব এবং আমরা শেষ পর্যন্ত দায়িত্ব নিয়ে আপনাকে পড়াবো। এরপর আমরা আসি পরের প্রশ্ন। ও সরি, গৃহিণী শেষ হয় নাই। আচ্ছা, গৃহিণী কোন বানানটি সঠিক? হ্যাঁ, কোন বানানটি সঠিক বলেন? কোন বানানটি সঠিক? কোন বানানটি সঠিক? গৃহিণী, গৃহিণী বলেন কোন বানানটি সঠিক? গৃহিণী, গৃহিণী কোন বানানটি সঠিক? গৃহিণী কোন বানানটি সঠিক বলেন? গৃহিণী, গৃহিণী,
গৃহিণী 11 গ গুড, ভেরি গুড। গৃহিণী এই বানানটা সঠিক। ইনশাআল্লাহ আমরা পরে আমরা বাংলা বানানের নিয়ম আমাদের আছে বইতে, আমরা নিয়মের ক্লাসে আমরা ইনশাআল্লাহ এগুলো ক্লিয়ার করবো আপনাদের কারো। এরপর আসি ষড়যন্ত্র এর সন্ধি বিচ্ছেদ কি। ষড়যন্ত্র এর সন্ধি বিচ্ছেদকে আমরা দ্রুত শেষ করব আমাদের এই 20টা মডেল টেস্ট। এরপরে আমরা আমাদের বাংলা যে বেসিক আলোচনা আছে, আমরা বেসিক আলোচনা আজকে চেষ্টা করব আমরা 1 ঘন্টা বেসিক আলোচনা করার। আমরা এই ক্লাসটা আমরা শেষ করে মানে আমাদের এই মডেল টেস্ট 20টা শেষ করে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য স্পেশাল আপনাদেরকে একটা নোট দিব। আজকে আমরা স্পেশাল একটা নোট দিব। আজকের এই ক্লাস থেকে আপনি 2টা প্রশ্ন মাস্ট কমন নিয়ে যাবেন। কপাল ভালো হলে 3টা কমন পাইতে পারেন। সবাই একটু শেষ পর্যন্ত থাকবেন। তাহলে দেখি বলেন 12 নম্বর প্রশ্ন সঠিক উত্তর কি হবে? 12 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 সঠিক উত্তর কি হবে বলেন? 12 সঠিক উত্তর কি হবে? 12 4 12 2 12 খ 12 খ হ্যাঁ 12 খ বলেন সবাই কমেন্ট করেন। হ্যাঁ অধিকাংশ স্টুডেন্ট যেহেতু 12 খ দাগাইছেন, তার মানে আপনাদের উত্তর আমি আর ফেলতে পারি নাই। আপনাদের রাইট অ্যান্সার 12 হচ্ছে খ। 12 হচ্ছে ষড়যোগ যন্ত্র। এটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। এটা কি সন্ধি? ব্যঞ্জন সন্ধি। মনে রাখবেন সন্ধি হচ্ছে 2 প্রকার। সন্ধি হচ্ছে 2 প্রকার। সন্ধি কয় প্রকার? সন্ধি হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে খাঁটি বাংলা শব্দের সন্ধি, একটা হচ্ছে তৎসম বা সংস্কৃত ভাষার সন্ধি। একটা হচ্ছে বাংলা সন্ধি, একটা হচ্ছে তৎসম বা সংস্কৃত সন্ধি। এই খাঁটি বাংলা সন্ধি আবার 2 প্রকার। একটা হচ্ছে স্বরসন্ধি, আর একটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। এই ব্যঞ্জন বানানটা ভুল লিখছে, আপনার একটু একটা হচ্ছে স্বরসন্ধি, একটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। এরপর তো এই জায়গায় আবার দেখেন ব্যতিক্রম কি আছে। তৎসম বা সংস্কৃত সন্ধি হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে স্বরসন্ধি, একটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি, নতুন করে আরেকটা জন্ম দিছে, সেটার নাম হচ্ছে বিসর্গ সন্ধি। একটা হচ্ছে বিসর্গ সন্ধি। তাহলে স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, আরেকটা নাম হচ্ছে বিসর্গ সন্ধি। স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, আরেকটা নাম হচ্ছে বিসর্গ সন্ধি। তাহলে মোট সন্ধি কত প্রকার? মোট সন্ধি কত প্রকার? মোট সন্ধি হচ্ছে 3 প্রকার। মোট সন্ধি কত প্রকার? মোট সন্ধি হচ্ছে 3 প্রকার। মোট সন্ধি কত প্রকার? মোট সন্ধি হচ্ছে 3 প্রকার। মোট সন্ধি কত প্রকার? 3 প্রকার। আর এই ষড়যোগ যন্ত্র এটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। এটা কি সন্ধি? ব্যঞ্জন সন্ধি। এটা কি সন্ধি? ব্যঞ্জন সন্ধি। সবাই কি ক্লিয়ার? সবাই একটু ঝটপট একটু শেয়ার করেন। বন্ধুদেরকে একটু মেনশন করেন। ইনশাআল্লাহ আপনাদের উৎসাহ পেলে আমরা রেগুলার ক্লাস নেওয়ার অনুপ্রেরণা পাবো। আর আপনারা যদি ক্লাসে আমাদেরকে সহযোগিতা না করেন তাহলে আমাদের এই আয়োজন বৃথা। আচ্ছা, বলছে কোনটি তৎসম শব্দ? বলেন তো কোনটা তৎসম শব্দ? আজকে আপনাদেরকে চমৎকার কিছু শিখাবো। বলেন কোনটা তৎসম শব্দ? আজকে এখন থেকে শুরু হবে। কোনটি তৎসম শব্দ? বলেন কোনটা তৎসম শব্দ? এই শব্দ ভান্ডার নিয়ে অনেকের মনে অনেক কনফিউশন। আজকে দেখেন কি টেকনিক দিয়ে আপনাদেরকে শব্দ ভান্ডার শিখাই, জীবনে আর কোনোদিন ভুল হবে না। নিচের কোনটি তৎসম বা সংস্কৃত ভাষার শব্দ? বলেন নিচের কোনটি তৎসম শব্দ? বলেন সবাই একটু কমেন্ট করেন। নিচের কোনটি তৎসম শব্দ? সবাই একটু কমেন্ট করেন। নিচের কোনটি তৎসম শব্দ? আচ্ছা, আপনাদেরকে বন্ধু বান্ধব নাই? আপনাদের বন্ধুদেরকে একটু মেনশন করে দেন, তারাও একসাথে ক্লাসটা করুক। আপনিও ক্লাস করেন, আপনার বন্ধুও ক্লাস করুক। দুজন মিলেমিশে ক্লাস করেন, ভাগাভাগি পাবেন, একসাথে বিশ্ববিদ্যালয়ে পড়েন, তাহলেই তো বন্ধুর সাথে বন্ধুর দেখা হবে। সন্ধ্যা। আরেকজন লিখছেন কচি দেশি শব্দ পাগলা। সন্ধ্যা। আরেকজন লিখছে বাজছে না। গুড, ভেরি গুড।
লিখেন, কমেন্ট করেন। আপনারা পারলে তো আমার পড়ানোর দরকার ছিল না, আপনারা শিখবেন বলেই তো আমি শিখাচ্ছি। ওকে ফাইন, আপনাদেরকে একটা জিনিস শিখানোর চেষ্টা করি আমি। একটু একটা মিনিট আপনারা কমেন্ট করতে থাকেন, আপনাদের জন্য একটা সারপ্রাইজ নিয়ে আসি আমি। আপনারা সবাই কমেন্ট করেন, আপনাদের জন্য একটা সারপ্রাইজ নিয়ে আসছি এখনই। আপনারা সবাই একটু কমেন্ট করেন, একটু লাইনে থাকেন, আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনি এই শব্দ ভান্ডার মনে রাখবেন, কিভাবে আপনি একটু শব্দ ভান্ডার মনে রাখবেন, জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। 1 ফেব্রুয়ারি এটা না, ও মাই, এটা 1 ফেব্রুয়ারি। শব্দ ভান্ডার কিভাবে শিখবেন দেখেন, আজকে শব্দ ভান্ডার আপনাদেরকে শিখাই দিব। শব্দ ভান্ডার কিভাবে শিখবেন দেখেন, শব্দ ভান্ডার কিভাবে শিখবেন আপনাদেরকে দেখাই। সারা জীবন তো খালি পড়ছেন, মনে তো আর রাখতে পারেন নাই। সারা জীবন খালি পড়ছেন, মনে রাখতে পারেন নাই। মনে রাখবেন কিভাবে শিখাচ্ছে, আজকে শিখাবো কিভাবে মনে রাখবেন। এই দেখেন শব্দ ভান্ডার কিভাবে মনে রাখবেন। দেখেন শব্দ ভান্ডার কিভাবে মনে রাখবেন, আপনাদেরকে আজকে শিখাবো শব্দ ভান্ডার কিভাবে মনে রাখা যায়। শব্দ ভান্ডার কিভাবে মনে রাখবেন একটু দেখেন, শব্দ ভান্ডার কিভাবে মনে রাখবেন, শব্দ ভান্ডার একটু দেখেন, শব্দ ভান্ডার কিভাবে মনে রাখা যায়। গঠন অনুযায়ী শব্দ 2 প্রকার, গঠন অনুযায়ী শব্দ কয় প্রকার, 2 প্রকার। অর্থ অনুযায়ী শব্দ 3 প্রকার, আর উৎস অনুযায়ী শব্দ 5 প্রকার। মনে রাখার টেকনিক কি, গদু অতি উপরে, গদু অতি উপরে। দেখেন গতে হচ্ছে গঠন অনুযায়ী, আর দুতে হচ্ছে 2 প্রকার। তাহলে গঠন অনুযায়ী শব্দ কয় প্রকার, 2 প্রকার। তাহলে গতে কি, গঠন অনুযায়ী, দুতে কি, 2 প্রকার। গতে কি, গঠন অনুযায়ী, দুতে কি, 2 প্রকার। আমার লেখা কি ক্লিয়ার দেখা যাচ্ছে, লেখা কি ক্লিয়ার দেখা যাচ্ছে? আচ্ছা ক্লিয়ার অল দিলাম, লাল পেনটা নেই। ওকে, তাহলে বলছি গদু অতি উপরে। তাহলে গতে কি দেখেন, গতে হচ্ছে গঠন। এই যে গঠন, গঠন অনুযায়ী শব্দ কয় প্রকার, 2 প্রকার। এই যে দরসুকার দু, দুতে হচ্ছে 2, দুতে কি 2। তাহলে গঠন অনুযায়ী শব্দ কয় প্রকার, 2 প্রকার। গঠন অনুযায়ী শব্দ কয় প্রকার, 2 প্রকার। তারপর বলছি অতি, অতে হচ্ছে কি অর্থ অনুযায়ী, আর তিতে কি 3। তাহলে অর্থ অনুযায়ী শব্দ কয় প্রকার, 3 প্রকার। উৎস অনুযায়ী শব্দ কয় প্রকার, উপরে রসউ প, রসউ তো হচ্ছে উৎস, আর পতে হচ্ছে 5, পতে কি 5। তাহলে উৎস অনুযায়ী শব্দ কয় প্রকার, উৎস অনুযায়ী শব্দ 5 প্রকার। উৎস অনুযায়ী শব্দ কয় প্রকার, 5 প্রকার। তাহলে গদু অতি উপরে, গদু অতি উপরে। এই টেকনিকের মাধ্যমে আপনি মনে রাখতে পারবেন শব্দ ভান্ডার মনে রাখতে পারবেন। তারপরে দেখেন আমি বলছি তৎসম শব্দের মনে রাখার অনেকগুলো টেকনিক আছে। এইগুলো যখন আপনি দেখবেন শব্দের মধ্যে, তাহলে নিশ্চিত এটা তৎসম শব্দ। 20টা তৎসম উপসর্গ আছে, 20টা উপসর্গ যুগে যত শব্দ হবে সব তৎসম শব্দ। 20টা উপসর্গ যুগে যত শব্দ হবে সব তৎসম শব্দ। এরপরে আসি কিভাবে মনে রাখবেন। এরপর একটু দেখেন, এরপর একটু দেখেন। ওকে, আমরা আজকে শিখবো ইনশাল্লাহ শিখবো। এরপর দেখেন আমি কি বলছি, এরপর আমি বলছি যে ভূমণ্ডল সম্পর্কিত সকল শব্দের বেশিরভাগই তৎসম শব্দ হয়। যেমন সূর্য, জ্যোৎস্না, নক্ষত্র, চন্দ্র, সূর্য, জ্যোৎস্না, নক্ষত্র, এগুলো সবগুলো কি তৎসম ভাষার শব্দ। এই তৎসম ভাষার শব্দ মনে রাখবেন কিভাবে, মনে তো থাকে না। মনে রাখার টেকনিকটা একটু দেখাই, মনে রাখার টেকনিকটা একটু দেখাই। এটা বড় করা যাবে না, জুম করা যাবে না, না এটা জুম করা যায় না। ঠিক আছে,
মনে রাখার টেকনিক একটু দেখাই। মনে রাখার টেকনিকটা কি? নিমন্ত্রণ পত্র পেয়ে, দেখেন গুরুত্বপূর্ণ লিখেছে, গুরুত্বপূর্ণ তৎসম শব্দ মনে রাখার টেকনিক। নিমন্ত্রণ পত্র পেয়ে পাত্র দেখার জন্য, নিমন্ত্রণ মানে বিয়ের নিমন্ত্রণ পাইছে, নিমন্ত্রণ পত্র পেয়ে পাত্র দেখার জন্য, পাত্র দেখার জন্য নারিকেল নিয়ে গ্রামের ধর্মপ্রাণ গৃহিণীরা, গ্রামের ধর্মপ্রাণ গৃহিণীরা সন্ধ্যাবেলায়, তখন সন্ধ্যাবেলা স্বর্ণ এবং রত্ন পরে, সন্ধ্যাবেলা স্বর্ণ এবং রত্ন পরে বৃষ্টির দিনে শ্রাদ্ধ খেতে যায়। বৃষ্টির দিনে তারা কি খেতে যায়? শ্রাদ্ধ খেতে যায়। দুইটা লাইন আছে, দুই লাইনে আপনার তৎসম শব্দ গুরুত্বপূর্ণ শব্দগুলো হয়ে যাবে। নিমন্ত্রণ পত্র পেয়ে পাত্র দেখার জন্য, কি বলছি? নিমন্ত্রণ পত্র পেয়ে, সবাই একটু খেয়াল করেন কি বলি, নিমন্ত্রণ পত্র পেয়ে পাত্র দেখার জন্য, নিমন্ত্রণ পত্র পেয়ে পাত্র দেখার জন্য নারিকেল নিয়ে গ্রামের ধর্মপ্রাণ গৃহিণীরা সন্ধ্যাবেলা কি করে? স্বর্ণ এবং রত্ন পরে বৃষ্টির দিনে শ্রাদ্ধ খেতে যায়। বৃষ্টির দিনে কি খেতে যায়? শ্রাদ্ধ খেতে যায়। মনে রাখবেন কি বলছে, আবার মনে রাখেন। নিমন্ত্রণ পত্র পেয়ে পাত্র দেখার জন্য, নিমন্ত্রণ পত্র পেয়ে পাত্র দেখার জন্য নারিকেল নিয়ে, বিয়ে বাড়িতে কিছু নিয়ে যেতে হয় না, বউ দেখতে গেলে নারকেল নিয়ে গেছে, তারা কি নিয়ে গেছে? নারকেল নিয়ে গেছে। নারকেল নিয়ে গ্রামের ধর্মপ্রাণ গৃহিণীরা সন্ধ্যাবেলা, কখন? সন্ধ্যাবেলা স্বর্ণ পরে, গহনা, এই যে সাজুগুজু করে গহনা পরে, সন্ধ্যাবেলা রত্ন রত্ন স্বর্ণ এবং রত্ন পরে বৃষ্টির দিনে তারা কি খেতে যায়? শ্রাদ্ধ খেতে যায়। এখন শ্রাদ্ধ খেতে গেছে, ভালো কথা, এখন তো আবার ফিরবে, তাহলে আসার পথে দেখেন কি বলছে, আসার পথে ভবন, কি দেখছে তারা? ভবন দেখছে, ভবন দেখছে, ঝর্ণা দেখছে, চন্দ্র দেখছে, সূর্য দেখছে, তারকা দেখে তারা প্রণাম জানায়। কি জানাইছে? প্রণাম জানাইছে, কুর্নিশ জানাইছে। তাহলে আমি কি কি বলছি একটু দেখেন। আমি বলছি যে নিমন্ত্রণ পত্র পেয়ে, একটু দেখেন কি কি বলছি, নিমন্ত্রণ পত্র পেয়ে, তাহলে দেখেন নিমন্ত্রণ পত্র, পাত্র, নারিকেল, গ্রাম, ধর্ম, প্রাণ, গৃহিণী। এবার বলছি দেখেন সন্ধ্যা, রত্ন, স্বর্ণ, রত্ন, বৃষ্টি, শ্রাদ্ধ, ভবন, ঝর্ণা, চন্দ্র, সূর্য, তারকা, প্রণাম, ধূলি। এই সবগুলো কি শব্দ? সবগুলো হচ্ছে তৎসম বা সংস্কৃত শব্দ। সবগুলো কি শব্দ? তৎসম বা সংস্কৃত শব্দ। তাহলে আপনি বলেন আমাদের অপশনটা কি ছিল? আমাদের ওই প্রশ্নের অপশন কি ছিল যে নিচের কোনটি তৎসম শব্দ? তাহলে সন্ধ্যা অপশনে ছিল কিনা? সন্ধ্যা অপশনে ছিল কিনা বলেন তো? সন্ধ্যা অপশনে ছিল কিনা? সন্ধ্যা অপশনে ছিল কিনা? সন্ধ্যা অপশনে ছিল কিনা? ভাঙবে না, অনেক সুন্দর টেকনিক স্যার। এখন বলেন যে এই টেকনিক দিয়ে আপনি মনে রাখতে পারবেন কিনা? লাঠিটা সুন্দর, দুষ্টামি করলেই এই লাঠি দিয়ে দুষ্টামি করলে মাইর দিব আপনাদেরকে। ক্লাসের মধ্যে পড়াশোনা করতে হবে, দুষ্টামি করা যাবে না। এখন দেখেন বোঝা যাচ্ছে কিনা? তাহলে তৎসম শব্দ মনে রাখা যাবে? তৎসম শব্দ মনে রাখা যাবে? তৎসম শব্দ ক্লিয়ার? সবাই কি তৎসম শব্দ ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। ওকে, দেখেন এইরকম ভাবে আমরা কিন্তু সকল আমাদের শব্দ ভান্ডার মনে রাখতে পারি। দেখেন সরি 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 তাহলে দেখেন এই যে আমাদের তৎসম শব্দ, দেখেন দেশি শব্দ মনে রাখার টেকনিক আছে, চমৎকার টেকনিক আছে দেশি শব্দ মনে রাখার। যে দেশি শব্দ মনে রাখার টেকনিক রাখি, দেখেন দেশি শব্দ মনে রাখার টেকনিক কিন্তু লিখে নেন ভাই, বই কিনেন আর না কিনেন লিখে তো নিতে পারবেন, এগুলো বাসা যা পড়তে পারবেন। আমরা 4টা পর্ব পড়বো, 4টা বিয়ের গল্প পর্ব পড়বো, 4টা কিসের গল্প? একটা বিয়ের গল্পের 4টা পর্ব শিখবো। এই পর্বের মাধ্যমে আমরা আমাদের সব দেশি শব্দ শিখে ফেলবো, আর জীবনে কোনোদিন দেশি শব্দ পরীক্ষা আসলে আপনার ভুল হবে না। আমরা আজকে একটা খোকার বিয়ে দিব। কার বিয়ে দিব? খোকার বিয়ে। তার পর্বে তার বিয়ে এবং দাম্পত্য জীবনের আমরা গল্প শুনবো। বিয়েটা কিভাবে দেব একটু দেখেন। অবশেষে লাঠিও কাজে লাগলো। হ্যাঁ, লাঠিটা সুন্দর নেই, যে দেখছেন কত বড় লাঠি। আপনি যত দূরে থাকেন, নিলয় আহমেদ ভাই আমাদের সাথে যুক্ত আছেন, দেখছেন লাঠি কিন্তু আমাদের এই বোর্ড কিন্তু নিলয় স্যার আমাদেরকে প্রোভাইড করেছেন, এবং নিলয় স্যার থেকে আমরা টাচাই বোর্ড থেকে আমাদের এই বোর্ডটা নিয়েছি, এবং আজকে প্রথম ক্লাস চলছে আমাদের এই ডিজিটাল বোর্ডে। আমার ব্যক্তিগতভাবে এই ডিজিটাল বোর্ডে প্রথম ক্লাস চলতেছে। তো ইনশাল্লাহ আপনারা আমাদের পাশে থাকবেন, শিক্ষার্থীরা আমাদের সাথে থাকবেন। টাকা কিন্তু নেই না, এই লাঠিটা আমার ফ্রি দিছে, বলছে বাচ্চাদেরকে বাইরে ধরে পড়াবা। দেখেন আমাদের শিক্ষা সাজেশন নিয়ে আসছি আমরা আপনাদের জন্য। সাজেশন আপনাদেরকে ইনশাল্লাহ আগামী বছর, এই বছর আমরা একটা ভালো সাপোর্ট দিব। আমরা ডিজিটাল বোর্ড আমাদের হয়ে গেছে, আমরা ডিজিটাল, এতদিন আমরা অ্যানালগ বোর্ডে ক্লাস নিয়েছি, এখন ডিজিটাল বোর্ডে ক্লাস নিচ্ছি। আপনারা একটা সময় বলতেন ভাইয়া
সাউন্ড কোয়ালিটি ভাই ভালো করেন আপনার। আমি আগে বয়া মাইক্রোফোন ব্যবহার করতাম, তারপর আপনারা বলার কারণে আমি রোডের মাইক্রোফোন নিয়েছি, এতগুলা টাকা দিয়ে রোডের মাইক্রোফোন নিয়েছি। আপনারা যা চাচ্ছেন তাই কিন্তু হচ্ছে। এই যে আজকে লাইটিং সেটআপ দিছি, আগামীকালকে আরো লাইটিং সেটআপ আরো বেটার হবে, আর সুন্দর লাইটিং সেটআপ হবে। তাহলে আপনারা যা চাচ্ছেন আমি কিন্তু তাই করতেছি, যেভাবে চাচ্ছেন সেভাবেই করতেছি। কিন্তু আমার কথা হচ্ছে ভাই, আপনি চান্স পান, আপনি একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পান, চান্স পেয়ে আমাকে বলেন যে ভাই আমি চান্স পাইছি, আপনার কাছে আমি পড়ছিলাম অনলাইনে, আর কিছু লাগবে না, টাকা পয়সা তো চাই নাই। চান্স পাওয়ার পরে তো বলি না যে মিষ্টি নিয়ে আসো 5 কেজি, তুমি একটু জানাও আমাকে যে ভাই আপনার কাছে পড়ছিলাম, চান্স পাইছি, তাই না? তো ওকে, ঠিক আছে, আমরা দেশি শব্দটা একটু শিখি। তাহলে দেশি শব্দ কিভাবে শিখবো, টেকনিকের মাধ্যমে আমরা শিখবো। একটু সবাই একটু খেয়াল করি, দেশি শব্দ মনে রাখার টেকনিক কি? খোকা, গঞ্জে, টোপর। খোকা, খোকা কার বিয়ে? খোকার বিয়ে। খোকা একদিন গেছে কোথায়? গঞ্জে। কিসের জন্য গেছে? টোপর, টোপর মাথায় দিয়ে বিয়ে করতে গেছে। খোকা বিয়ে করবে কোথায়? গঞ্জে। খোকা বিয়ে করবে কোথায়? গঞ্জে। আবার দেখেন, খোকার বিয়ে, কার বিয়ে? খোকার বিয়ে। খোকা বিয়ে করবে কোথায়? গঞ্জে। গ্রামের মেয়ে বিয়ে করবে, সে শহরে আধুনিক মেয়ে চায় না, গ্রামের মেয়ে বিয়ে করবে। সে কি পরে গেছে? টোপর পরে গেছে, যে মাথা টোপর মাথায় দিয়ে যাবো শ্বশুর বাড়ি, নাকি এরকম বলে। টোপর মাথায় দিয়ে সে বিয়ে করতে গেছে। আর কি পরে গেছে? ধুতি পাঞ্জাবি, ধুতি পাঞ্জাবি পরে গেছে। সবাই বউয়ের জন্য নিয়ে যায় ফুলের মালা। খোকার ইনকাম ভালো, খোকা নিয়ে গেছে মুক্তার মালা। মুক্তা কোথা থেকে তৈরি হয়? মুক্তা তৈরি হয় ঝিনুক থেকে। বিয়ে বাড়ি, জায়গায় ডিজে গান বাজনা আছে না, এখন গ্রামের বাড়িতে তো আর ডিজে গান বাজনা নাই। গ্রামের বাড়িতে কি আছে? আছে ঢোল। গ্রামের বাড়িতে কি বাজাতে বাজাতে গেছে? ঢোল বাজাতে বাজাতে গেছে। এখন মনে করেন গ্রামে যাচ্ছে, গ্রামে কি নদী আছে না? গ্রামের নদী আছে। নদী পার হবে কি দিয়ে? ডিঙি নৌকা দিয়ে। কেমন ডিঙি নৌকা? পাল তোলা ডিঙি নৌকা। এখন খোকা যাচ্ছে বিয়ে বাড়িতে, খোকার সাথে আর কে যাচ্ছে? খোকার বোন খুকি যাচ্ছে। তাহলে বিয়ে দেখেন, আমরা প্রথম পর্বে কি কি শিখলাম? খোকার বিয়ে, কার বিয়ে? খোকার বিয়ে। খোকা বিয়ে করবে কোথায়? গঞ্জে। খোকা কি পরে যাচ্ছে? টুপর পরে আর ধুতি পরে। কি নিয়ে যাচ্ছে? বউয়ের জন্য নিয়ে যাচ্ছে মুক্তার মালা। মুক্তা কোথা থেকে তৈরি হয়? ঝিনুক থেকে। এরপরে দেখি ঝিনুক থেকে তৈরি হয়। কি বাজাতে বাজাতে যাচ্ছে? ঢোল বাজাতে বাজাতে যাচ্ছে। খোকা কি নৌকা করে যাচ্ছে? পাল তোলা ডিঙি নৌকা করে যাচ্ছে। খোকার সাথে কে যাচ্ছে? খোকার সাথে যাচ্ছে খোকার বোন খুকি। খোকার বোন খুকি। এরপর দেখি বিয়ে, আমাদের এই যে ভাবি সাহেব, খোকার বউ যাকে বিয়ে করবে, তিনি দেখতে কেমন? কচি। দেখতে কেমন? কচি। বয়স কত তার? 20। ভাবির প্রশংসা করতেছি। ভাবি দেখতে কেমন? কচি। বয়স কত? 20। তার চোখ দুটি তার ডাগর ডাগর। চোখ দুটি তার কেমন? ডাগর ডাগর। লম্বা চুলের খোপাওয়ালা। গ্রামের মেয়েরা তো আর বব কাটিং চুল রাখে না এতটুকু। গ্রামের মেয়েদের বৈশিষ্ট্য লম্বা চুল থাকে, একটা খোপা থাকে। লম্বা চুলের খোপাওয়ালা, নাকে তার নথ পরা, মুখটা তার খেমটাওলি, নাম তার ডাব। নাম তার ডাব। তাহলে দেখেন, বিয়ের প্রথম পর্বে কিন্তু আমরা আমাদের বইয়ে আমাদের অপশনে ছিল, 12 নম্বর প্রশ্নের অপশনে ছিল যে নিচের কোনটি তৎসম শব্দ। ওই জায়গায় সন্ধ্যা ছিল, আরেকটা ছিল কচি। অনেকে আমরা কচি উত্তর করেছি। কচি হচ্ছে দেশি শব্দ। কচি হচ্ছে দেশি শব্দ। কাচি হচ্ছে তুর্কি শব্দ। আর বাজনা হচ্ছে ইংরেজি শব্দ। আর সন্ধ্যা হচ্ছে তৎসম বা সংস্কৃত শব্দ। আপনাদেরকে আমি ব্যাখ্যা সহ দেখাচ্ছি। তাহলে দেখেন, কার বিয়ে? বিয়ের প্রথম পর্বে দেখি খোকার বিয়ে। খোকা যাচ্ছে গঞ্জে। কোথায় যাচ্ছে? গঞ্জে। কি পরে? ধুতি পরে, মুখ টুপর পরে। কিসের মালা? মুক্তার মালা নিয়ে। মুক্তা কোথা থেকে তৈরি হয়? ঝিনুক থেকে। কি বাজাতে বাজাতে যাচ্ছে? ঢোল বাজাতে বাজাতে। কি দিয়ে যাচ্ছে? ডিঙি নৌকা দিয়ে। পালতোলা ডিঙি নৌকা দিয়ে। খোকার সাথে কে যাচ্ছে? খোকার সাথে যাচ্ছে খুকি। ভাবির বয়স কত? ভাবির বয়স কচি। স্যার ভাবি দেখতে কেমন? কচি। বয়স কত? 20। চোখ দুটি তার ডাগর ডাগর, লম্বা চুলের খোপাওয়ালা, নাকে তার নথ পরা, মুখটা তার খেমটালি, নাম তার ডাব। ঠিক আছে, বিয়ের প্রথম পর্ব শেষ। বিয়ের প্রথম পর্ব শেষ। বিয়ের দ্বিতীয় পর্বে এখন বিয়ে করতে গেছে, এখন বউ নিয়ে তো চলে গেছে, এখন বউ নিয়ে আবার ফিরে আসবে না, এটাকে আপনারা কি বলেন? অনেকে বলে ফিরনি, এই অঞ্চলে বলে ফিরনি, মানে জামাই আবার বউয়ের বাড়িতে আসতেছে, নতুন প্রথমবার দাওয়াতে আসতেছে। তো জামাইয়ের আগমনের খবর শুনে শ্বশুর বাড়িতে কি হবে? পিঠা চিরা বানাবে না? তাহলে দেখেন, জামাইয়ের আগমনের খবর শুনে ধান বানা হলো। কিসে করে ধান বানবে? কিসে করে? ঢেকিতে করে ধান বানা হলো। সেই ধান যারা হলো কুলা দিয়ে, কুলা দিয়ে ধান ঝাড়ে। ধান দিয়ে কি বানাবে? ধান দিয়ে বানাবে পিঠা। জামাই আসলে পিঠা খাওয়ায় না, এখন হয়তো চিপস টিপস খাওয়ায়, আগে তো পিঠা খাওয়াইতো। গ্রাম অঞ্চলে পিঠা খাওয়ায়। ওরা কিন্তু চালাক মানুষ। গ্রামের মেয়েও বিয়ে করবে, সে পিঠাও খাবে, দেশি মাছও খাবে। দেখছেন, বলছে খোকার আগমনের খবর শুনে ধান বানা হচ্ছে, ঢেকিতে করে চাল বানা হচ্ছে, তারপর কুলাতে চাল ঝাড়ছে, পিঠা বানাইছে, আর কি বানাচ্ছে? মুড়ি বানাচ্ছে। এখন বলছে এই যে রান্না বান্না গুলো হবে কিসে হবে? হাড়ি পাতিলে। রান্না হচ্ছে কিসে? হাড়ি পাতিলে। এখন বলতো গ্রামের বাড়িতে কি চুলা আছে? যে গ্যাসের চুলা আছে? নাই, গ্যাসের চুলা নাই। রান্না হবে কোথায়? মাটির চুলায়। আর রান্না করবে কিসের আগুন দিয়ে? খড়ের আগুন দিয়ে। এই আপনার কি খোকারে শুধু পিঠা খাওয়ায় ভাগাই দিবেন? পিঠার মুড়ি দিয়ে হবে না। গ্রামে বিয়ে করছে, গ্রামের নদীর মাছ খাওয়াবেন না?
ওকে ফাইন, নদীর মাছ খাওয়াবো আমরা জামাইকে আজকে। নদীর মাছ, কি মাছ খাওয়াবে? ট্যাংরা মাছ। কি মাছ খাওয়াবে? ট্যাংরা মাছ। শুধু নদীর মাছ খাওয়াইলে হবে? বড় মাছ খাওয়াইতে হবে না? বড় মাছ না খাওয়াইলে জামাই থাকবে? থাকবে না। তাহলে জামাইয়ের জন্য একটা বড় মাছ আনছে, একটা আনছে ট্যাংরা, একটা আনছে কাতল মাছ। কি মাছ আনছে? কাতল মাছ। এই মাছ ধরা হয়েছে কি দিয়ে? মাছ ধরা হয়েছে কোচ দিয়ে। কোচ হচ্ছে বল্লমের মতো, এরকম করে মারে, মাইরা মাছ শিকার করে। আর এই মাছগুলো কাটা হবে কি দিয়ে? মাছগুলো কাটা হবে বটি দিয়ে। আর এত সব আয়োজন কার জন্য? খোকার পেট ভরানোর জন্য। সব আয়োজন কিসের জন্য? খোকার পেট ভরানোর জন্য। খোকার কিসের জন্য? পেট ভরানোর জন্য। এরপর তৃতীয় পর্বে আসি। তাহলে তৃতীয় পর্বে কি আছে? খোকার তৃতীয় পর্বে বিয়ের 20 বছর পর, মানে খোকার বিয়ের 20 দিন পর, বিয়ের 20 দিন পর খোকা গেল হাটে। খোকা কোথায় গেছে? হাটে গেছে। কি কিনতে? টক তেঁতুল জলপাই কিনতে। কার জন্য? ভাবির জন্য। তাহলে ভাবি কোন ভাষার শব্দ? ভাবি কোন ভাষার শব্দ? বলেন, ভাবি কোন ভাষার শব্দ? অষ্টমঙ্গলা বলে আমাদের ওই জায়গায়। আচ্ছা ঠিক আছে। তাহলে বিয়ের 20 দিন পর খোকা গেল হাটে টক তেঁতুল জলপাই কিনতে। কার জন্য? ভাবির জন্য। ভাবি ঘুমটা দিয়ে মাচার মধ্যে অপেক্ষা করতেছে যে কখন আমাদের এই খোকা সাহেব আসবেন, এবং তিনি কি করলেন? খোকার জন্য অপেক্ষা করতেছে। আল্লাহ কোথায়, এখনো আসতেছে না কেন? আমি তো অপেক্ষা করতেছি। যখন খোকা আসলো, তিনি জাউক গাছের মাচা থেকে মই দিয়ে নামলো এবং খোকার জন্য অপেক্ষা করতেছে। কি নিয়ে অপেক্ষা করতেছে বলেন? ভাই যে এত দেরি করলো খোকার জন্য, এরকম একটা লাঠি নিয়ে অপেক্ষা করতেছে যে আসো আজকে বাসায় দেখাচ্ছি, এত লেট করলা কেন? তাহলে খোকার জন্য কি নিয়ে অপেক্ষা করতেছে? খোকার জন্য মাঠে দাঁড়ায় আছে। মাঠে দাঁড়ায় কিসের জন্য, কি নিয়ে অপেক্ষা করতেছে? লাঠি এবং জাটা নিয়ে অপেক্ষা করতেছে আমাদের ভাবি সাহেব, যে আজকে খোকা আসুক বাসায়, খবর আছে, এত লেট করলো কেন? তাহলে বিয়ের 20 দিন পর খোকা গেল হাটে টক তেঁতুল জলপাই কিনতে। কার জন্য? ভাবির জন্য। তিনি কি করতেছিলেন? খোকা, আমাদের এই ভাবি ঘুমটা দিয়ে মাচার উপর দাঁড়াইছিলেন এবং জাউ কাঠের মাচা থেকে মই দিয়ে নেমে লাঠি এবং ঝাঁটা নিয়ে আমাদের ভাই সাহেবের জন্য অপেক্ষা করতেছিলেন। ভাই সাহেব মাঠের মাঝখান দিয়ে আসলেন এবং আমাদের এই কয়লা সুন্দরী ভাবি, আমাদের ভাবির দেখতে কেমন? আমাদের ভাবি দেখতে কেমন এটা কিন্তু বলি নাই। ভাবি দেখতে হচ্ছে কয়লা সুন্দরী। আমাদের এই কয়লা সুন্দরী ভাবি কি করবে? আজকে খোকাকে লাঠি এবং জাটা দিয়ে বাইরাবে। ঠিক আছে? তাহলে এই সবগুলো কি শব্দ? দেশি শব্দ। এই শব্দগুলো কি শব্দ? দেশি শব্দ। এরপরে আমরা 4 নাম্বার রুলসে চলে যাই। আমাদের 4 নাম্বার পর্বে আমরা চলে যাই একটু। 4 নাম্বার পর্বটা কি? 4 নাম্বার পর্বটা হচ্ছে বিয়ের 20 বছর পর খোকা একদিন চাঙ্গা হয়ে চুঙ্গার উপর বসে। চুঙ্গাটা কি খাসের তৈরি? জারুল কাঠের চুঙ্গার উপর বসে তিনি চাটাই বিছিয়ে তিনি, চাটাইটা 2 বার আসছে, একটু কেটে দেন। চাটাই বিছিয়ে চিংড়ি মাছের ঝোল খাচ্ছিলেন। চাটাই বিছিয়ে কি খাচ্ছিলেন? চিংড়ি মাছের ঝোল খাচ্ছিলেন। এমন সময় চিংড়ি মাছের ঝোল কি দিয়ে তৈরি হয়েছে? চিংড়ি মাছের ঝোল তৈরি হয়েছে ঝিঙে এবং লাউ দিয়ে। তিনি কি করছেন? যখন চিংড়ি মাছের ঝোল খাচ্ছিলেন তখন তার 2 বাচ্চা, তিনি 2 বাচ্চার বাপ, 20 বছর পর তার 2 বাচ্চা তার জামা কাপড়ে কি করেছে? কামড়ে ধরেছে। তার জামা কাপড়ে কি করেছে? কামড় দিয়ে ধরেছে। তার ছেলেগুলো দেখতে কেমন? তার ছেলেগুলো দেখতে তার বউয়ের মতো, ভাবির মতোই, কয়লা সুন্দরী। এক একটা হচ্ছে মোটা, কালো, টাক পরা, এক একটা বানরের ছাও। এক একটা কি? বানরের ছাও। আমরা বাচ্চাদেরকে বলি না বেশি দুষ্টামি করলে বান্দরের বাচ্চা বা বানরের ছাও, এরকম বলি কিনা? তো আমাদের খোকা বিয়ের 20 বছর পর একদিন চাঙ্গা হয়ে চুঙ্গার উপর বসে চিংড়ি মাছের ঝোল খাচ্ছিল। এমন সময় চিংড়ি মাছের ঝোল কি দিয়ে তৈরি? লাউ এবং ঝিঙে দিয়ে তৈরি। মানে রান্না করেছে লাউ আর চিংড়ি ঝোল, লাউ আর ঝিঙা দিয়ে হচ্ছে চিংড়ি মাছের ঝোল রান্না করেছে ভাবি সাহেব। তো চিংড়ি মাছের ঝোল খেয়ে চাঙ্গা হয়ে চুঙ্গার উপর বসেছিল। এমন সময় আমাদের খোকার যে বাবুরা আছে, বাচ্চারা আছে, তারা কি করছে? এক একজন ধরছে তারে, এক একজন দেখতে কিরকম, তাকে তার জামা কাপড় কামড়ায় ধরছে। বাচ্চারা এরকম করে, দেখবেন মোটা, তার বাচ্চারা কিরকম দেখতে? এক একটা মোটা, কালো, টাক পরা, এক একটা বানরের ছাও। তারা দুজন কি করতেছিল? বাচ্চাগুলো কি করতেছিল? বাচ্চাগুলো ডিগবাজি দিতে দিতে, জায়েদ খানের মতো ডিগবাজি দিতে দিতে ঘুরি উড়াচ্ছিল। তাহলে জায়েদ খানের ডিগবাজি কোন শব্দ? যদি পরীক্ষায় আসে আপনি কি বলবেন? ডিগবাজি কোন শব্দ? ডিগবাজি অবশ্যই দেশি শব্দ। ডিগবাজি কি শব্দ? দেশি শব্দ। ডিগবাজি কি শব্দ? দেশি শব্দ। তাহলে শব্দ ভান্ডার আমরা পারবো? ওকে ফাইন। যদি আমরা ক্লিয়ার হয়ে থাকি সবাই একটু বলেন, সবাই ক্লিয়ার? এরপর দেখেন আরবি শব্দগুলো আছে। আরবি শব্দগুলো মনে রাখবেন কিভাবে, এগুলো টেকনিক দেওয়া আছে। দেখেন বলা আছে যে আইন সংক্রান্ত সকল বিষয় হচ্ছে আরবি শব্দ, কিন্তু আইন নিজে হচ্ছে ফার্সি শব্দ। এরকম অনেক কিছু আছে। আমরা একটু তুর্কি শব্দের দিকে যাই। তুর্কি শব্দ মনে রাখার টেকনিকটা একটু দেখেন। এই টেকনিক থেকে এবার বিউপিতে একটা প্রশ্ন কমন আসছে। ইভেন আপনাদের আজকে প্রশ্ন কিন্তু তুর্কি শব্দ একটা ছিল,
যে কাচি কাচি, আপনারা বলছেন কচি কাচি, এইগুলো কোন শব্দ? কচি কাচি বাজনা, আর একটা ছিল, আরেকটা কি যেন ছিল, আপনাদের চারটা শব্দ ছিল, যে কচি কাচি, কচি কাচি, আরেকটা ছিল কচি কাচি। আমাদের স্বপ্ন 12 নম্বর প্রশ্নটা ভেবেছিল, 12 না 13 নম্বর প্রশ্ন ছিল কচি কাচি বাজনা সন্ধ্যা। তাহলে সন্ধ্যা ছিল আমাদের তৎসম শব্দ, আমরা পাইছি। কচি আমাদের দেশি শব্দ, এটাও পাইছি। এখন তুর্কি শব্দের দিকে আমরা একটু আগাই। মনে রাখার টেকনিক, তুর্কি শব্দ মনে রাখার টেকনিক, খাতা নোট করেন। তুর্কি শব্দ মনে রাখার টেকনিক, বাবা বেগমকে চাকু দিলেন। মনে করেন একটা বাবা তার বেগমকে, তার বউকে কি দিছে? চাকু দিছে। চাকু মানে ছুরি, চাকু। চাকু দিয়ে বলছে, চাকু এবং কাঁচি দিলেন, দিয়ে বললেন তোপ সওগাত আমার সাথে অন্যায় করেছে, আমার সাথে ছলনা করেছে, আমার সাথে প্রপঞ্চ করেছে, তাকে তুমি লাশ বানাও। তাকে কি বানাও? লাশ বানাতে হবে। বলছে যে বাবা তার বাবা কি করছে? বাবা বেগমকে চাকু এবং কাঁচি দিয়ে তোপ সওগাতকে লাশ বানাতে বললেন। আমাদের অপশনে ছিল কই বই কই? আমাদের 12 নম্বর প্রশ্নটা কোথায়? আমাদের দেখেন, আমাদের মডেল টেস্টে যে 12 নম্বর প্রশ্নটা ছিল, এই যে 13 নম্বর প্রশ্ন ছিল নিচের কোনটি তৎসম শব্দ? বাজনা আমরা ইংরেজি শব্দ, সন্ধ্যা হচ্ছে তৎসম শব্দ, কচি হচ্ছে আমাদের বাংলা দেশি শব্দ, আর কাচি, এই যে কাচি দেখছেন, এই কাচি আমাদের কাচি কিন্তু অপশনে ছিল। তাহলে কাচি কি শব্দ? কাচি হচ্ছে আমাদের তুর্কি শব্দ। তাহলে বাবা বেগমকে চাকু এবং কাঁচি দিয়ে বললেন তুপ সওগাতকে লাশ বানাতে, এবং এর বিরোধী দল উজবুক বাহাদুর, এর বিরোধী দলের নাম কি? উজবুক বাহাদুর দারগা বারুদকে ডেকে আনলেন। যে ফাটাকৃষ্ণ আছে না, দারগা বারুদ, তাহলে বারুদ, দারোগার নাম কি? দারোগা মানে পুলিশের নাম কি? দারোগার নাম হচ্ছে বারুদ, দারোগার নাম কি? বারুদ। তাহলে উজবুক বাহাদুর দারোগা বারুদকে এবং কুলিকে, উজবুক বাহাদুর দারোগা বারুদ এবং কুলিকে বললেন, কুলিকে দারোগা বারুদ এবং কুলিকে ডাইকা নিয়ে আসছে, বলছে তাদেরকে বাবুর্চির হাতের কুরমা এবং কাবু খাওয়া। মানে পুলিশ এবং একটা কুলিকে ডাইকা আনছে, কুলি তো লাশ উদ্ধার করে, তাই না? দারোগা তো জঙ্গলে নামবে না। উজবুক বাহাদুর দারোগা বারুদ এবং কুলিকে ডেকে আনলেন, আইনা কি করলেন? বাবুর্চির হাতের কুরমা এবং কুরমা কাবু খাওয়ালেন। খাইয়া বলেন লাশ তালাশ করতে হবে, এবং তিনি কি করলেন? উর্দু এবং উর্দিতে তাদেরকে কুর্নিশ জানালেন, উর্দু এবং উর্দিতে তাদেরকে কুর্নিশ জানালেন। তাহলে এই টেকনিকের মাধ্যমে, টেকনিকটা আবার বলি, বাবা বেগমকে চাকু এবং কাঁচি দিয়ে বললেন তোপ সওগাতকে লাশ বানাতে, আর এদিক দিয়ে উজবুক বাহাদুর দারগা বারুদকে ডাইকা আনছে, কুলিকে ডাইকা আনছে, আইনা বলছে যে বাবুর্চির হাতের, আমার বাসায় একটা বাবুর্চি আছে, বাবুর্চির হাতের কি খাওয়া? কুরমা এবং কাবু খাওয়াও। খাইয়ে লাশ তালাশ করতে বললেন এবং উর্দু এবং উর্দিতে কুর্নিশ জানালেন। তাহলে এই টেকনিক থেকে দেখেন আমরা কি কি শব্দ পাই? বাবা, বেগম, চাকু, কাচি, তোপ, সওগাত, লাশ, উজবুক বাহাদুর, দারোগা, বারুদ, কুলি, বাবুর্চি, কুরমা, কাবু, তালাশ, উর্দি, কুর্নিশ। এই শব্দগুলো সবগুলোই হচ্ছে তুর্কি শব্দ। সবগুলো কি শব্দ? শব্দগুলো হচ্ছে তুর্কি শব্দ। মনে রাখবেন কিভাবে? এই সবগুলো কি শব্দ? তুর্কি শব্দ। সবগুলো কি শব্দ? তুর্কি শব্দ। এরপর দেখি গুজরাটি শব্দ আছে, হরতাল, খদ্দের, এগুলো হচ্ছে গুজরাটি শব্দ। এরকম আরো অনেক শব্দ আছে, যে লুঙ্গি, ফুঙ্গি, এগুলো হচ্ছে মায়ানমারি শব্দ। ফার্সি শব্দ আছে, চীনা শব্দ আছে, রিক্সা, হারিকেন, এগুলো হচ্ছে জাপানি শব্দ, অর্ধদশম শব্দ, পর্তুগিজ শব্দ আছে, পাঞ্জাবি শব্দ আছে, এরকম আরো নানা শব্দ আছে। এই শব্দগুলো আমাদের এই সাজেশনে সুন্দরভাবে চমৎকারভাবে দেয়া আছে। আচ্ছা, শব্দ ভান্ডার আমরা কি সবাই ক্লিয়ার? শব্দ ভান্ডার কি আমরা 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 সবাই ক্লিয়ার? আচ্ছা, শব্দ ভান্ডার ক্লিয়ার হলে আমরা এখানে ছিলাম। হ্যাঁ, শব্দ ভান্ডার ক্লিয়ার হলে আমরা 13 নম্বরে ছিলাম। দেখেন কি ছিল? নিচের কোন শব্দটি যে ছিল, নিচে কোনটি কোনটি তৎসম শব্দ ছিল? কি কোনটি তৎসম শব্দ? দেখেন, এখন বলেন তৎসম শব্দ আমরা জানি সন্ধ্যা হচ্ছে তৎসম শব্দ, কচি হচ্ছে দেশি শব্দ, কচি কি শব্দ? দেশি শব্দ। কাচি কি শব্দ? তুর্কি শব্দ। কাচি কি শব্দ? তুর্কি শব্দ। আর বাজনা হচ্ছে ইংরেজি শব্দ। তাহলে চারটা আমরা শব্দ ভান্ডার শিখতে পারলাম কিনা? চারটা শব্দ ভান্ডার আমরা শিখতে পারলাম কিনা বলেন তো? সবাই কি ক্লিয়ার? 13 নম্বর কি সবাই ক্লিয়ার? এরপর আসি আমরা
দেখেন এরপরে প্রশ্নটা কি আসছে, সাহিত্য থেকে আসছে যে মোহাম্মদী মানেটা দীর্ঘিকার হবে, মোহাম্মদী ব্যাগ কত টাকার বিনিময়ে সিরাজউদ্দৌলাকে হত্যা করতে রাজি হয়েছিল? কত টাকার বিনিময়ে হত্যা করতে রাজি হয়েছিল? সবাই একটু কমেন্ট করেন, কত টাকার বিনিময়ে সিরাজউদ্দৌলাকে হত্যা করতে রাজি হয়েছিল? সবাই একটু কমেন্ট করেন। কত টাকার বিনিময়ে হত্যা করতে রাজি হয়েছিল? সবাই একটু কমেন্ট করেন, কত টাকার বিনিময়ে হত্যা করতে রাজি হয়েছিল? 10,000, 10,000, 10,000, 14 ক 10,000, 14 ক 10,000, 14 ক 10,000, 14 ক 10,000। গুড, ভেরি গুড, 14 ক 10,000। সবাই একটু কমেন্ট করেন, সবাই একটু কমেন্ট করেন। দশ হাজার, গুড, 10,000। সবাই কমেন্ট করেছেন 10,000, 10,000, 10,000, 10,000। আলহামদুলিল্লাহ, আমাদের রাশেদ স্যার পেজ আপনাদের সাথে ক্লাস নিতে নিতে 15,000-এর পরিবার হয়ে গেল। তো যারা যারা যুক্ত হয়েছেন, এই জায়গায় 10,000 বললো, আমার রাশেদ স্যার পেজ কিন্তু এখন আলহামদুলিল্লাহ 15,000-এর পরিবার সম্পন্ন হলো। ক্লাসের মাঝখানে হয়েছে, আমাদের এডমিন কমেন্ট করেছেন যে 10,000-এর পরিবার আলহামদুলিল্লাহ, সরি 15,000-এর পরিবার। আচ্ছা ঠিক আছে, 10,000 রাইট অ্যান্সার হবে, 10,000। এরপরের প্রশ্ন আমরা চলে আসি। এরপরের প্রশ্নটা কি ছিল? এরপরের প্রশ্নটা হচ্ছে জীবনানন্দ দাশের মাতা কে ছিলেন? কি ছিলেন? দেখেন কি না কে, এই জিনিসটা একটু মাথায় রাখবেন। কি যদি বলতো জীবনানন্দের, সরি কি দিয়ে বলছে যে তিনি পেশায় কি ছিলেন, আর যদি বলতো কে ছিলেন, তাহলে বলেন তো জীবনানন্দ দাশের মায়ের নাম কি? জীবনানন্দ দাশের মায়ের নাম কি? জীবনানন্দ দাশের মায়ের নাম কি? সবাই একটু কমেন্ট করেন তো, জীবনানন্দ দাশের মায়ের নাম কি? আচ্ছা আমরা আসি একটু, জীবনানন্দ দাশ সম্পর্কে একটু লিখেন, জীবনানন্দ দাশ সম্পর্কে একটু লিখেন। জীবনানন্দ দাশ, এই জীবনানন্দ দাশ তিনি জন্মগ্রহণ করেছিলেন। জীবনানন্দ দাশ, সবাই একটু লিখেন, জীবনানন্দ দাশ, জীবনানন্দ দাশ, জীবনানন্দ দাশ। এই জীবনানন্দ দাশ তিনি জন্মগ্রহণ করেছিলেন 17ই ফেব্রুয়ারিতে। একটু লেখেন, গুরুত্বপূর্ণ তথ্য, 17ই ফেব্রুয়ারি। আমাদের এই ফেব্রুয়ারি মাসেই, যেহেতু আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হবে, ফেব্রুয়ারি মাসে আমাদের একজন কবির জন্মসাল আছে, এর জন্য ফেব্রুয়ারি মাসটা গুরুত্বপূর্ণ। তাহলে ফেব্রুয়ারি মাসটা কি করতে হবে আপনাকে? ফেব্রুয়ারি মাসে যে কবি সাহিত্যিকদের জন্ম মৃত্যু সাল আছে, এগুলো আপনাকে একটু মনে রাখতে হবে। তাহলে 17ই ফেব্রুয়ারি কত সালে? 1899 সালে জীবনানন্দ দাশ জন্মগ্রহণ করেছিলেন। তার মৃত্যু সালটা একটু জেনে নেবেন, 22 আগস্ট 1954 সালে, 22 অক্টোবর, 22 অক্টোবর 1954 সালে তিনি মৃত্যুবরণ করেন। 1954 সালে তিনি মৃত্যুবরণ করেন। তাহলে জন্মসাল কত? 17 ফেব্রুয়ারি। মৃত্যুসাল কত? মৃত্যুসাল হচ্ছে 22 অক্টোবর, 22 অক্টোবর। এরপর আসি, আমাদের এই জীবনানন্দ দাশ বলছে জীবনানন্দ দাশের মাতা কে ছিলেন? জীবনানন্দ দাশ কি ছিলেন? জীবনানন্দ দাশ নিজে ছিলেন রূপসী বাংলার কবি। এটা পরীক্ষা আসে, জীবনানন্দ দাশ কি ছিলেন? জীবনানন্দ দাশ ছিলেন রূপসী বাংলার কবি। রূপসী বাংলার কবিকে পরীক্ষা আসে, রূপসী বাংলার কবি হচ্ছে জীবনানন্দ দাশ। তাহলে দেখেন জীবনানন্দ দাশের, যদি বলতো জীবনানন্দ দাশ কি ছিলেন বা জীবনানন্দ দাশ কে, তাহলে জীবনানন্দ দাশ হচ্ছে রূপসী বাংলার কবি। জীবনানন্দ দাশের মাতা কে ছিলেন? জীবনানন্দ দাশের বাবার নাম কি ছিল? এগুলো পরীক্ষা আসতে পারে, লিখে রাখেন। জীবনানন্দ দাশের পিতার নাম হচ্ছে সত্যেন্দ্র দাশ। জীবনানন্দ দাশের পিতার নাম হচ্ছে
সবাই একটু লিখেন জীবনানন্দ দাশের পিতা, পিতা হচ্ছে সত্যেন্দ্র দাস। তারপরে দেখেন জীবনানন্দ দাশের মাতা, এটাই গুরুত্বপূর্ণ, পিতা আসে না, মাতাটাই গুরুত্বপূর্ণ। মাতা হচ্ছে কুসুম কুমারী দেবী, তাহলে কুসুম কুমারী দাস বলে অনেকে, সরি কুসুম কুমারী দাস, কুসুম কুসুম কুমারী, কুসুম কুমারী দাস হচ্ছে তার মা। তিনি একজন পেশায় ছিলেন, তিনি পেশায় কি ছিলেন? তিনি পেশায় ছিলেন একজন বিখ্যাত কবি। এটা সাধারণ জ্ঞান পরীক্ষা প্রশ্ন আসে। এই কুসুম কুমারী দাস কি ছিলেন? কুসুম কুমারী দাস ছিলেন বিখ্যাত কবি। কুসুম কুমারী দাস কে ছিলেন? বিখ্যাত কবি। কুসুম কুমারী দাস কে ছিলেন? বিখ্যাত কবি। কুসুম কুমারী দাস কে ছিলেন? বিখ্যাত কবি। এরপর আসি, তিনি কিছু পুরস্কার পাইছে, লিখে রাখেন। রবীন্দ্রনাথ স্মৃতি পুরস্কার, রবীন্দ্র স্মৃতি পুরস্কার পেয়েছেন 1952 সালে। আমাদের পুরস্কার এই জায়গায় লিখেন পুরস্কার, তিনি কিছু পুরস্কার পেয়েছেন, বিখ্যাত পুরস্কার। জীবনানন্দ দাশের পুরস্কার, একটা পুরস্কার লিখবেন রবীন্দ্র স্মৃতি তার পুরস্কার, মৃত্যুর 2 বছর আগে পাইছিল রবীন্দ্র স্মৃতি পুরস্কার। রবীন্দ্র স্মৃতি পুরস্কার পেয়েছেন 1952 সালে। রবীন্দ্র স্মৃতি পুরস্কার পেয়েছে 1952 সালে। মানে সংক্ষেপের মধ্যে জীবনানন্দ দাশ সম্পর্কে যেটুকু কাহিনী দরকার আমি আলোচনা করেছি। সবাই একটু লেখেন, সবার লেখা শেষে ডান লিখবেন, লেখা শেষে ডান লিখবেন। তাহলে উত্তর কি হবে? তিনি বিখ্যাত কবি ছিলেন কুসুম কুমারী দাস। জীবনানন্দ দাশের মায়ের নাম ছিল কুসুম কুমারী দাস। তিনি কি ছিলেন? তিনি একজন বিখ্যাত কবি ছিলেন। জীবনানন্দ দাশের মায়ের নাম কি? কুসুম কুমারী দাস। জীবনানন্দ দাশের মায়ের নাম হচ্ছে কুসুম কুমারী দাস। জীবনানন্দ দাশের মা মানে মাতা, মায়ের নাম কি? মায়ের নাম হচ্ছে কুসুম কুমারী দেবী, সরি কুসুম কুমারী দাস। তাহলে কুসুম কুমারী দাস কি ছিলেন? পেশায় ছিলেন একজন বিখ্যাত কবি। পেশায় কি ছিলেন? বিখ্যাত কবি। পেশায় কি ছিলেন? একজন বিখ্যাত কবি। সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? সবাইকে ক্লিয়ার? ওকে ফাইন, ক্লিয়ার হলে পরের প্রশ্ন যাই আমরা। ওকে ফাইন, এখন আমাকে বলেন ক্রিয়ার বিষয়কে কি বলে? সরি এটা কয় দীর্ঘিকার কি হবে? ক্রিয়ার বিষয়কে কি বলে? ক্রিয়ার বিষয়কে কি বলে? সবাই একটু কমেন্ট করেন তো, ক্রিয়ার বিষয়কে কি বলে? ক্রিয়ার বিষয়কে কি বলে? সবাই একটু কমেন্ট করেন, ক্রিয়ার বিষয়কে কি বলে? ক্রিয়ার বিষয়কে কি বলে? ক্রিয়ার বিষয়কে কি বলে? ক্রিয়ার বিষয়কে কর্ম বলে। ক্রিয়ার বিষয়কে কি বলে? কর্ম বলে। ক্রিয়ার বিষয়কে কি বলে? কর্ম বলে। ক্রিয়ার বিষয়কে কি বলে? সবাই বলেন, ক্রিয়ার বিষয়কে কি বলে? কর্ম বলে। এরপর আসি, বলছে অন্তঃস্বর, অন্তঃস্বরের কারণে আদি স্বর পরিবর্তন হলে, মানে শেষের স্বরের কারণে প্রথম স্বর যদি পরিবর্তন হয় তাকে কি বলে? অন্তঃস্বরের কারণে আদি স্বর পরিবর্তন হলে তাকে কি বলে? তাকে পরাগত সমীভবন বলে। তাকে কি বলে? পরাগত সমীভবন বলে। অন্তঃস্বর থেকে আদি স্বরে পরিবর্তন হলে তাকে পরাগত সমীভবন বলে। এটা ধ্বনি পরিবর্তন থেকে আসছে, ধ্বনির পরিবর্তন। আমরা ধ্বনি পরিবর্তনের ক্লাসে ইনশাআল্লাহ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ধ্বনি পরিবর্তনের ক্লাসে আমরা বিষয়টা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তারপরের প্রশ্ন আমরা চলে যাই। এরপর দেখেন আমরা অতিথি। এরপর আমরা একটু দেখি অতিথি। তাহলে দেখেন কোন বানানটি শুদ্ধ? কোন বানানটি শুদ্ধ বলেন তো? কোন বানানটি শুদ্ধ? কোন বানানটি শুদ্ধ? সবাই একটু বলেন তো কোন বানানটি শুদ্ধ? সবাই একটু কমেন্ট করেন কোন বানানটি শুদ্ধ? কোন বানানটি শুদ্ধ? কোন বানানটি শুদ্ধ? সবাই একটু কমেন্ট করেন কোন বানানটি শুদ্ধ? কোন বানানটি শুদ্ধ? সবাই একটু কমেন্ট করেন কোন বানানটি শুদ্ধ? 18 নম্বর প্রশ্ন, কোন বানানটি শুদ্ধ? কোন বানানটি শুদ্ধ বলেন, সবাই একটু কমেন্ট করেন কোন বানানটি শুদ্ধ? রাইট অ্যান্সার কি হবে? সবাই একটু কমেন্ট করেন রাইট অ্যান্সার কি হবে? কোন বানানটি শুদ্ধ? অতিথি, অতিথি বলেন কোন বানানটি শুদ্ধ? সবাই একটু কমেন্ট করেন কোন বানানটি শুদ্ধ? কোন বানানটি শুদ্ধ? 18 কি হবে? 18 কি হবে? কোন বানানটি শুদ্ধ বলেন, এই 4টা অপশনের মধ্যে কোন বানানটা সঠিক? সবাই একটু কমেন্ট করেন কোন বানানটা সঠিক? অতিথি।
তাহলে সবাই যেহেতু অতিথি দিচ্ছেন সবাইকে আর হতাশ করবো না, এই বানানটা হচ্ছে সঠিক, এই বানানটা আসলেই সঠিক, হতাশ করা আর না হওয়ার কিছু নাই। ওকে, এরপরে আসি আবার ধ্বনি পরিবর্তন থেকে আরেকটা প্রশ্ন আসছে যে 4 থেকে 4, 4 থেকে 4 এটা কোন ধরনের পরিবর্তন? এটাও ধ্বনি পরিবর্তন। আমরা জানি যে ধ্বনি পরিবর্তনের ক্লাস আমরা ইনশাল্লাহ নিব, আমরা আগামীতে ইনশাল্লাহ ধ্বনি পরিবর্তনের ক্লাস নেব। কারা কারা ধ্বনি পরিবর্তনের ক্লাস চান কমেন্ট করেন, 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 কারা কারা ধ্বনি পরিবর্তনের ক্লাস চান দ্রুত কমেন্ট করেন। তাহলে দেখেন 4 থেকে 4, 4 থেকে 4 4 থেকে 4 কোন ধরনের ধ্বনি পরিবর্তন? 4 থেকে 4 কোন ধরনের ধ্বনি পরিবর্তন? কোন ধরনের ধ্বনি পরিবর্তন? এটাকে বলা হয় অন্তঃস্বর না? এই যে 4 থেকে 4 আমরা একটু খেয়াল করি, আছে চা রি, একটু খেয়াল করেন চারি, এই চারি শব্দটাকে ভাঙলে কি হয়? চারি শব্দটাকে ভাঙলে হয় চ, তারপর আছে চয়ের সাথে যুক্ত আছে কি আ, চা, তারপরে কি আছে যুক্ত আছে র, তারপর যুক্ত আছে কি ই, চা রি, চা রি। আর আমরা যদি বলি চার, আমরা যদি বলি চার, একটু খেয়াল করেন চার, তাহলে চার শব্দে কি আছে? চ আছে, চয়ের সাথে আকার আছে, চা, আর কি আছে? র আছে, চার। তাহলে দেখেন তো শেষে কি আছে? নতুন করে 4 থেকে 4, তাহলে 4 থেকে যদি 4 হয় তাহলে দেখেন তো অন্তঃস্বর লোপ পাইছে না? অন্ত মানে শেষে একটা কি ছিল? স্বরবর্ণ ছিল, শেষে একটা কি ছিল? স্বরবর্ণ ছিল। এই স্বরবর্ণটা এখানে আর নাই, এখানে আর নাই, এখানে আর নাই। তাহলে কি হয়েছে? অন্তঃস্বর কি পেয়েছে? লোপ পেয়েছে। অন্তঃস্বর কি পেয়েছে? লোপ পেয়েছে। অন্তঃস্বর লোপ পেয়েছে। আর অন্তঃস্বর লোপ পেলে তাকে কি বলা হয়? সরলোপ, অন্তঃস্বরলোপ, সরলোপ, সরলোপ। স্বর আসলে কি বলা হয়? স্বরাগম। যদি এটা যদি হইতো এরকম যে 4 থেকে মনে করেন 4 থেকে 4, 4 থেকে 4, তাহলে এটা কি বলতাম? এটাকে আমরা বলতাম অন্তঃস্বরাগম। এটাকে আমরা কি বলতাম? এটাকে আমরা বলতাম অন্ত, মানে শেষে আসছে, অন্তে আসছে, তাহলে কি হবে? এটা অন্তঃস্বরাগম। এটা কি হইতো? অন্তঃস্বরাগম। এটা কি হইতো? এই 4 থেকে 4 যদি বলতো 4 থেকে 4 এটা কোন ধরনের পরিবর্তন? তাহলে এটা হইতো অন্তঃস্বরাগম। তাহলে স্বর আসলে বলা হয় স্বরাগম, আর স্বর চলে গেলে বলা হয় স্বরলোপ। আর যেহেতু অন্ত মানে শেষ থেকে এই স্বরটা লোপ পাইছে 4 থেকে 4, তাহলে এই স্বরটা লোপ পাওয়ার কারণে আমরা এটাকে বলছি অন্তঃস্বরলোপ, অন্তঃস্বরলোপ। ওকে, ক্লিয়ার? তাহলে এটা অন্তঃস্বর লোপ পেয়েছে। এরপরের প্রশ্নে আসি আমরা, এরপর দেখেন বলছে বাগধারা ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয়? বাগধারা ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয়? বাগধারা ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয়? এটা নিয়ে পরীক্ষায় প্রচুর কন্ট্রোভার্সি হয়, কারণ আমরা জানি সবাই একটু বলেন, সবাই একটু কমেন্ট করেন যে বাগধারা ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয়? বাগধারা ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয়? আচ্ছা, আমরা আজকে আরো আলোচনা করতাম, আমরা বলছিলাম আমরা দুইটা পর্বে আজকে ক্লাসটা ভাগ করেছি। আমরা প্রথম পর্বে আমাদের বাংলা বেসিক, বাংলা আমাদের প্রথম মডেল টেস্টটা 20টা মডেল টেস্ট নিয়ে আলোচনা করব। এরপর আমরা আমাদের
বিষয়ভিত্তিক আলোচনা করব, কিন্তু আমাদের অর্ণব আহমেদ ফাহিম স্যারের ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি। আমরা 20টা মডেল টেস্ট দিয়ে আমরা আজকে শেষ করবো ইনশাল্লাহ এখানে। এরপরে অর্ণব আহমেদ ফাহিম স্যার ক্লাস নেবেন। তাহলে একটু দেখেন, বাগধারা ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয়? বাগধারা ব্যাকরণের অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। সবাই কমেন্ট করছেন কি অর্থতত্ত্বের আলোচ্য বিষয়? আচ্ছা ঠিক আছে, আপনারা একটু কমেন্ট করেন। আমরা এখনই শেষ করব, আমাদের আর 2টা প্রশ্ন আছে, 2টা প্রশ্ন দিয়ে আমরা শেষ করব। এরপর আমাদের অর্ণব আহমেদ ফাহিম স্যার ক্লাস নিচ্ছেন অলরেডি, আমরা শেষ করছি এখনই। আমরা আসি তাহলে আমাদের এই বাগধারা ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয়? বাগধারা এই 20 নম্বর প্রশ্ন, বাগধারা ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয়? অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। আমরা এই ব্যাকরণের আলোচ্য বিষয়গুলো নিয়ে আমরা ডিটেইলস আলোচনা করব। একটা টেকনিক আছে, একটা টেকনিকের মাধ্যমে আপনি ব্যাকরণের সকল আলোচনার বিষয় আপনি মনে রাখতে পারবেন। দেখেন কিভাবে মনে রাখা যায়, একটা টেকনিক দিয়ে দেই, এখনই দিয়ে দেই, যে অর্থতত্ত্বের আলোচ্য বিষয় মনে রাখার টেকনিক। অর্থতত্ত্বের আলোচ্য বিষয় মনে রাখবেন যে থয়রেফ থাকলে একটা সময় অর্থতত্ত্বের আলোচ্য বিষয় ছিল। এখন এগুলো মনে রাখবেন কিভাবে? যারা বলছেন অর্থতত্ত্ব, আবার কেউ বলবেন রূপতত্ত্ব, আবার কেউ বলবেন পদক্রম, আবার কেউ বলবেন ধ্বনিতত্ত্ব। একটু খেয়াল করি, এই বাগধারা নিয়ে আমাদের একটা সমস্যা আছে পুরাতন এবং নতুন বইয়ের মধ্যে। বাগধারা ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয়, এটা নিয়ে একটা পরীক্ষা একটা প্রশ্ন আসে। ইভেন এই বাগধারা নিয়ে একটা কন্ট্রোভার্সি কিভাবে আছে, আমাদের পুরাতন ব্যাকরণ বইতে দেওয়া ছিল একরকম, নতুন ব্যাকরণ বইতে দেওয়া আছে একরকম। তো বাগধারা মূলত আমরা কি জানতে চাই? আমরা যদি বলি আদায় কাজকলা দিক কি জানতে চাই? আদায় কাজকলা এর অর্থ কি, তাই না? মরিচ কিনা এর অর্থ কি? অক্কা পাওয়া এর অর্থ কি? যেহেতু আমরা অর্থ জানতে চাই, তাই নতুন ব্যাকরণ বইতে নতুন ব্যাকরণের নিয়ম অনুযায়ী বাগধারা হচ্ছে অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। ছুটি দেন স্যার, ইনশাল্লাহ আমরা ছুটি দিয়ে দিব এখনই। তো আপনারা ছাড়া আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা যুক্ত ছিলেন এতক্ষণ, আমি ছুটি দিয়ে দিব খুব শীঘ্রই। আমরা জাস্ট প্রথম স্লাইডে চলে আসি আমাদের। তো আপনারা যারা এখনো আমাদের বাংলা বেসিক টু অ্যাডভান্স ব্যাচে যুক্ত হন নাই, আপনাদের জন্য আমরা বলছি যে আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস ছিল, আপনারা যারা আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, সাস্ট এবং জিএসটি সবার জন্য আমাদের বাংলা বেসিক টু অ্যাডভান্স ব্যাচ 3 চালু হয়েছে। কোর্স ফি, আমাদের এই ব্যাচের কোর্স ফি মাত্র আমরা রেখেছি 510 টাকা। অনেক শিক্ষার্থী বলে ভাইয়া আমরা অনেক জায়গায় ভর্তি হয়েছি, অনেক জায়গায় ফর্ম ফিল আপ করছি, আমাদের টাকা পয়সা একটু সমস্যা। আপনাদের সবার কথা বিবেচনা করে একদম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য, খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্য, সাস্টের জন্য এবং জিএসটি সর্বশেষ গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য। আর এই কোর্স করলে আপনার ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অটো কভার হয়ে যাবে। আপনারা যারা সকল ইউনিটের জন্য, যারা মানবিক থেকে আছেন তাদের জন্য, যারা কমার্স থেকে আছেন তাদের জন্য, যারা আর্টস, আপনারা যারা সায়েন্স থেকে আছেন সবার জন্য, তাহলে সকল ইউনিটের জন্য আমরা বাংলা বেসিক টু অ্যাডভান্স ব্যাচ চালু করেছি। এই ব্যাচের কোর্স ফি হচ্ছে 510 টাকা। যদি কেউ ভর্তি হতে চান, আমার নাম্বার এটা 01814443392। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে SMS দিয়ে আপনি কোর্সে ভর্তি হয়ে যান। ইনশাল্লাহ আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে পড়াবো, একদম গুচ্ছের ভর্তি পরীক্ষা পূর্ব পর্যন্ত পড়াবো। আর যারা এক্সাম ব্যাচে ভর্তি হতে চান, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এক্সাম ব্যাচে ভর্তি হতে চাইলেও আমাদের ইনবক্সে কমেন্ট করেন। ইনশাল্লাহ আমরা এক্সাম ব্যাচে ভর্তি নিচ্ছি। আপনার গুচ্ছ পর্যন্ত এক্সাম চলবে, সেই ব্যাচে আপনার এক্সাম হবে, মডেল টেস্ট হবে, পরীক্ষা হবে এবং পরীক্ষা সলভ ক্লাসও দেওয়া হবে। তো দেখেন আমাদের এই রাশেদ স্যার মানে আমার যে বাংলা বেসিক টু অ্যাডভান্স ব্যাচ কোর্সটা আছে, আপনারা যদি কেউ ভর্তি হতে চান আমি দায়িত্ব নিয়ে ইনশাল্লাহ আপনাদেরকে পড়াবো। প্রতিদিন ক্লাস হবে, 510 টাকা কোর্স ফি। আর সাথে আপনার আজকের মধ্যে যারা ভর্তি হবেন, আজকে রাত 12টার আগে যারা ভর্তি হবেন, ইনশাল্লাহ আপনাদের জন্য এই কোর্স কিনলে রাশেদ স্যারের শিক্ষা সাজেশন 200 টাকার সাজেশন 100 টাকা। তার মানে আপনি 610 টাকায় আপনি বাংলা বেসিক টু অ্যাডভান্স ব্যাচ এবং শিক্ষা সাজেশন দুইটাই পাচ্ছেন 610 টাকায়। যারা কোর্সে ভর্তি হতে চান এবং সাজেশনটা নিতে চান, সবাই এই নাম্বারে হোয়াটসঅ্যাপে SMS দেন। ক্লাস শেষে ইনশাল্লাহ আমরা সবার রিপ্লাইগুলো দিব। সবাই রাশেদ স্যার পেজ থেকে আপনারা কমেন্ট করবেন, রাশেদ স্যার পেজে আপনারা ইনবক্স করবেন।
অথবা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ইনবক্স করবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার সুন্দর জীবন কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আগামীকালকে আমরা আবারও ক্লাস নিয়ে আসবো। আগামীকালকে আপনারা কোন টপিক্সের উপর ক্লাস করতে চান কমেন্ট করে এখনই জানিয়ে দেন। ইনশাল্লাহ আমরা আগামীকালকে ক্লাস নিয়ে আসছি। সবাই একটু কমেন্ট করে জানিয়ে দেন আগামীকাল আপনারা কোন টপিক্সের উপর ক্লাস চান। আর যারা ইমন স্যারের ইংলিশ সাজেশন শেষ মুহূর্তে, যারা বড় বড় বই পড়ছেন, শেষ মুহূর্তে যারা ইংরেজি পড়তে চান, ইংরেজি একটা সাজেশন চান, তাদের জন্য গুছানো একটা সাজেশন আছে, ইমনস ইংলিশ সাজেশন। এই সাজেশনটা আমার কাছে খুবই গুছানো মনে হচ্ছে। যারা ইংলিশ সাজেশন নিতে চান তারা ইমন স্যারের সাজেশনটা নিতে পারেন। এই সাজেশনের সাথে আবার একটা মডেল টেস্ট বইও ফ্রি আছে। তো আপনারা ইংলিশ সাজেশন, বাংলা শিক্ষা সাজেশন এবং যারা মিহিরস জিকে, তো আপনারা সবাই চেনেন, খুবই জনপ্রিয় বই, মিহিরস জিকে সাজেশনটা নিতে চান, সবগুলো একসাথে আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর সবগুলো একসাথে নিতে গেলে আপনাদের কুরিয়ার চার্জ ফ্রি, যেহেতু আর কুরিয়ার চার্জ লাগবে না, এতগুলো বই একসাথে নিলে আর কুরিয়ার চার্জ লাগবে না। তো যারা যারা অর্ডার করতে চান সবাই একটু কমেন্ট করে জানান। আর কালকে কোন টপিক্সের উপর ক্লাস করতে চান তাও কমেন্ট করে জানান। আর কারো কোনো কিছু জানার থাকলে হোয়াটসঅ্যাপে SMS করবেন, ইনশাল্লাহ আমরা সময় মতো রিপ্লাই দেব। সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।